আসসালামু আলাইকুম। তো আজকে আমরা রাসায়নিক বন্ধন বা কেমিক্যাল বন্ড অধ্যায় শুরু করছি। আমাদের এটা পঞ্চম অধ্যায় রসায়নের। আমরা কিন্তু টানা রিভিশন করে যাচ্ছি, হ্যাঁ। তো এই রাসায়নিক বন্ধন অধ্যায়ে আমরা কি কি পড়ব? আমাদের এখানে আলোচ্য টপিকের মাঝে আমাদের থাকবে অবশ্যই যোজ্যতা ইলেকট্রন কি, যোজ্যতা ইলেকট্রন কি, যোজনী কি, যোজ্যতা কি, এই টপিকগুলো সম্পর্কে একদম খুঁটিনাটি জানব। মৌলের প্রতীক, যোগমূলকের সংকেত, এগুলোর যোজনী ব্যবহার করে যৌগের সংকেত কিভাবে লিখতে হয়। তো আমরা মৌলের প্রতীক এবং সংকেত এগুলো নিয়ে কিছুটা জানি, আমাদের দ্বিতীয় অধ্যায় বা পদার্থের গঠন অধ্যায় পড়তে গিয়ে আমরা পড়েছি। তো এখানে আমরা মূলত এই যে সংকেত, প্রতীক এবং আমরা জানি মৌলের হয় প্রতীক, যৌগমূলকের হয় সংকেত, তাই না? যৌগের হয় সংকেত, অণুর হয় সংকেত। এই যেগুলো ইউজ করে সাথে যোজনী বিষয়টা যখন আমরা বুঝে যাব, তখন এগুলো ইউজ করে কীভাবে একটা যৌগের সংকেত লিখতে হয়। মনে করো যে সোডিয়াম ক্লোরাইড, এটা কেন সোডিয়াম ক্লোরাইড আমরা এভাবে হলো, বা H2SO4 কেন এটা শেপ H2SO4 এইভাবে আমরা লিখলাম, এগুলো আমরা একটু বিস্তারিত জানবো। দেন নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা ব্যাখ্যা। আমরা জানি আমাদের গ্রুপ 18 এর যে মৌলগুলো আছে, আমরা জানি এগুলো হচ্ছে লাস্ট কক্ষপথে স্থিতিশীল অবস্থায় থাকে। এগুলো খুব সহজে বিক্রিয়া করে না, খুব সহজে ক্যাটায়নে পরিণত হয় না, খুব সহজে অ্যানায়নে পরিণত হয় না, আয়নিক সমযোজী কোনো বন্ধনেই তারা যাইতে চায় না। এগুলো আমরা একটু পড়ব। দেন আমরা রাসায়নিক বন্ধন পড়ার আগে আমরা দুটো নিয়ম পড়তে হবে। একটা হচ্ছে অষ্টক নিয়ম, একটা হচ্ছে দুইয়ের নিয়ম, ঠিক আছে? দেন রাসায়নিক বন্ধন এবং তা গঠনের কারণ, এবং রাসায়নিক বন্ধন আমরা পড়ব, রাসায়নিক বন্ধনের মাঝে যে প্রকারভেদ, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, দাতব বন্ধন। দেন হোয়াই এই গঠন সম্পন্ন হয়, বা কেন একটা যৌগ বা একটা মৌল রাসায়নিক বন্ধনে যাইতে চাই, তার কারণ আমরা ব্যাখ্যা করব। এরপরে আয়ন কিভাবে এবং কেন সৃষ্টি হয় তা আমরা ব্যাখ্যা করতে পারবো। আয়নিক বন্ধনের গঠন প্রক্রিয়া, কিভাবে আয়নিক বন্ধন গঠন হয়, আয়ন এর মাধ্যমে যে বন্ধন, ক্যাটায়ন কি, অ্যানায়ন কি, ক্যাটায়ন কিভাবে ফর্ম হয়, অ্যানায়ন কিভাবে ফর্ম হয়, তার আবার কিভাবে অ্যাকুমুলেট হয়, এই বিষয়গুলো আমরা জানবো। সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন তো দেখলা, সমযোজী বন্ধন খাদের খাদের মাঝে গঠিত হয়, এগুলো আমরা পড়বো। দেন আয়নিক এবং সমযোজী বন্ধনের সাথে যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, দ্রাব্যতা, বিদ্যুৎ পরিবাহিতা এবং ক্যালাস গঠনের ধর্ম ব্যাখ্যা করতে পারবো। এই যে আয়নিক কিছু যৌগ পাবো, সমযোজী কিছু যৌগ পাবো, এদের কিছু আবার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। আয়নিক যৌগে মনে করে গলনাঙ্ক বেশি হয়, স্ফুটনাঙ্ক বেশি হয়, দ্রাব্যতা বেশি হয়, বিদ্যুৎ পরিবাহিতা বেশি হয়, ক্যালাস গঠন করে। বাট সমযোজী যৌগের সময় আমরা এগুলা, এই ধর্মগুলো তাদের মাঝে অনেক কম পাবো বা অনেকটাই মিসিং হবে। সর্বশেষ ধাতব বন্ধন সম্পর্কে আমরা ব্যাখ্যা করব। ধাতব বন্ধন বা মেটালিক বন্ড কি, এবং এই যে ধাতব বন্ধনের সাহায্যে কীভাবে বিদ্যুৎ পরিবাহী সম্ভব, পরিবহন সম্ভব, এগুলো আমরা একটু পড়ব। তো ফার্স্ট অফ অল আমাদের যে আলোচ্য টপিক, সেখানে আমরা পড়ব যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সি। হ্যাঁ, ভ্যালেন্সি ইলেকট্রনস, এই যোজ্যতা ইলেকট্রন বিষয়টা কি। তো সংজ্ঞাটা একটু দেখো তো, কোনো মৌলের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে, তার সংখ্যাকে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বলা হয়। আচ্ছা, সংখ্যাটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালোভাবে মুখস্থ রাখতে হবে। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে, আমরা জানি কক্ষপথ কি, অরবিটাল কি, এগুলো আমরা পড়ে আসছি বোর পরমাণু মডেলে। সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ, ইলেকট্রন একটাও থাকতে পারে, একাধিকও থাকতে পারে, দ্যাটস ওয়াই ইলেকট্রন সমূহ বলেছে। ইলেকট্রন বা ইলেকট্রন সমূহ থাকে, তার সংখ্যাকে টোটাল মোট সংখ্যাই হচ্ছে যোজ্যতা ইলেকট্রন। এক্ষেত্রে বিজোড় বা অন্য কোনো শব্দ আমরা কিন্তু ইউজ করি নাই, একদম সিম্পল মুদ্রা কথা, যেটা সর্বশেষ কক্ষপথে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রনস। উদাহরণ দেখো, পটাশিয়াম এবং অক্সিজেন ইলেকট্রন বিন্যাসে খেয়াল করো। পটাশিয়াম আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, এক্ষেত্রে প্রথম কক্ষপথে দুটা, এরপরে আটটা, এরপরে আটটা, দেন এর পরের কক্ষপথে একটা। সুতরাং এর ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তার সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এক, তার মানে তার যোজ্যতা ইলেকট্রন বা ব্যালেন্স ইলেকট্রন সংখ্যাও এক। অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, লাস্ট সেল ইলেকট্রন সংখ্যা একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তার মানে তার ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত? ছয়। এখানে আর কিচ্ছু চিন্তা করতে হবে না, লাস্ট সেলে যতটা ইলেকট্রন পাবা সেই সংখ্যাটাই হচ্ছে তার যোজ্যতা ইলেকট্রন, ঠিক আছে? তো এক্ষেত্রে পটাশিয়ামের ক্ষেত্রে আমরা যোজ্যতা ইলেকট্রন পাচ্ছি একটা, অক্সিজেনের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন পাচ্ছি ছয়টা, সিম্পল।
তাহলে এটা হচ্ছে আমাদের যোজ্যতা ইলেকট্রনের জন্য কথাবার্তা। এবার আসো একটা ছক দেওয়া আছে, এই ছকের মাঝে একটু বিস্তারিত বলা আছে। মূলও দেখো আমাদের এখানে নাইট্রোজেন দেওয়া আছে, নাইট্রোজেন আমরা জানি 7। এই নাইট্রোজেন যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি 1 স্কোয়ার 2 স্কোয়ার 1s2 2s2 2p6 3s2, এভাবে যদি আমরা KLMN কক্ষপথ বা এই যে প্রথম শক্তি স্তর, এই যে দ্বিতীয় শক্তি স্তর, এই যে তৃতীয় শক্তি স্তর, এভাবে যদি তুমি কাউন্ট করো, কে শক্তি স্তরে 2টা, ঠিক আছে, এল শক্তি স্তর আমরা জানি 5টা, তার মানে এটাই তার সর্বশেষ শক্তি স্তর, সুতরাং এর যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। ফ্লোরিনের ক্ষেত্রে দেখো 9টা, তাহলে এখানে 2 এখানে 7, ঠিক আছে, তাহলে এটাই সর্বশেষ শক্তি স্তর, তাহলে যোজ্যতা ইলেকট্রন 7। ফসফরাস 15, এখানে প্রথম কক্ষপথে 2টা, এল কক্ষপথে হচ্ছে 8টা, এবং বাকি যেগুলো থাকবে এগুলো এম কক্ষপথে দাও, এবং এটাই হচ্ছে সর্বশেষ শক্তি স্তর, সুতরাং তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5। ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো, তো ক্লোরিনের ক্ষেত্রে খেয়াল করো, ক্লোরিন 17, প্রথম কক্ষপথে 2টা, এরপর কক্ষপথে 8টা, এরপর কক্ষপথে বাকি যেগুলো আছে এম কক্ষপথে 7টা, সুতরাং লাস্ট কক্ষপথে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 7। ক্যালসিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে 2টা, এরপর কক্ষপথে 8টা, এম কক্ষপথে 2টা 8টা, এরপরে যে 2টা বাকি আছে এই 2টা দাও, এবং যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কত 2। এভাবে করে আমরা করে যাব, ঠিক আছে। তো সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা সেটাই হচ্ছে আমাদের মূলত যোজ্যতা ইলেকট্রন। এখানে নাইট্রোজেনের কক্ষপথে 2টা, এল কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। নাইট্রোজেনের ক্ষেত্রে এল কক্ষপথই হলো সর্বশেষ কক্ষপথ, তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে এল কক্ষপথটাই হচ্ছে আমাদের সর্বশেষ কক্ষপথ, ঠিক আছে। যেহেতু সর্বশেষ কক্ষপথে 5টা, সুতরাং তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 5টা, খুবই সিম্পল কথাবার্তা। যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্সি ইলেকট্রনস গেল, এরপরে আসো যোজনী বা যোজ্যতা বিষয়টা কি। তাহলে একটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, আরেকটা হচ্ছে যোজ্যতা, শুধু যোজ্যতা বা এটার অপর নাম যোজনীয়। তাহলে একটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন, আরেকটা হচ্ছে যোজ্যতা বা যোজনী বা ভ্যালেন্সি। তো এটার মানে কি, আমরা বিভিন্ন মৌলের পরমাণু সময় একে অপরের সাথে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বর্জন বা গ্রহণ বা ভাগাভাগির মধ্যে অনুঘটন করে, আমরা মূলত এটাই দেখব। এর অধ্যায়ে বিস্তারিত এটাই দেখব যে কোনো মৌলের সর্বশেষ কক্ষপথটা মূলত তোমার স্টেবল হইতে চায়, স্থিতিশীল অবস্থা আসতে চায়, যার জন্য তারা তোমার তারা ইলেকট্রন গ্রহণ করতে চায়, ইলেকট্রন বর্জন করতে চায় অনেক সময়, আবার অনেক সময় ভাগাভাগি করে তার অনুঘটন করে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করো যে অনুগঠনকালে তারা যে অনুগঠন করলো, এই অনুগঠনকালে কোনো মৌলের একটা পরমাণুর সাথে অপর একটা মৌলের পরমাণু যুক্ত হওয়ার জন্য যে ক্ষমতা, এই ক্ষমতাকে আমরা যোজনী বা যোজ্যতা বলি। তাহলে অনুগঠনকালে কোনো মৌলের একটি পরমাণুর সাথে অপর একটা মৌলের পরমাণু যুক্ত হওয়ার জন্য যে ক্ষমতা, এই ক্ষমতাটাকে আমরা যোজনী বা যোজ্যতা বলি। তাহলে এখানে অনুগঠনকালে সে কতগুলো ইলেকট্রন বর্জন করলো, কতগুলো ইলেকট্রন গ্রহণ করলো, বা কতগুলো ইলেকট্রন ভাগাভাগি করলো, ওই ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে তার যোজনী, ওই ইলেকট্রনের সংখ্যাটাই হচ্ছে তার যোজনী, ঠিক আছে। তাহলে অষ্টক ফিলাপের জন্য তুমি যারা একটু গুছায় বলো, অষ্টক ফিলাপের জন্য যতগুলো ইলেকট্রন ত্যাগ করলো, যতগুলো ইলেকট্রন গ্রহণ করলো, কিংবা যতগুলো ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করলো, সেই সংখ্যাটাকে আমরা বলবো যোজনী বা যোজ্যতা। তাহলে যোজ্যতা ইলেকট্রন কি, যোজ্যতা ইলেকট্রন হচ্ছে লাস্ট কক্ষপথে যতটা ইলেকট্রন আছে তার মোট সংখ্যা। আর যোজনী বা যোজ্যতা কি, সর্বশেষ কক্ষপথে অষ্টক ফিলাপের জন্য যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে সেই সংখ্যাটাই হচ্ছে আমাদের যোজনী বা যোজ্যতা, ঠিক আছে। বা অনুগঠনকালে যতগুলো ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে বা শেয়ার করে সেটা হচ্ছে তার যোজ্যতা বা যোজনী। হাইড্রোজেনের যোজ্যতা এক দ্বারা হয়। সেমভাবে খেয়াল করো ক্লোরিনের ক্ষেত্রে। তো আমরা জানি হাইড্রোজেনের একটা পরমাণু ক্লোরিনের একটা পরমাণুর সাথে যুক্ত হয় কিভাবে, আমরা জানি ক্লোরিনের লাস্ট কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত, 7টা, তাই না। আমি লাস্ট কক্ষপথ থাকতেছি শুধু 2 4 6 7, ক্লোরিনের লাস্ট কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত, 7টা। হাইড্রোজেনের লাস্ট কক্ষপথ ইলেকট্রন সংখ্যা কত, একটা। তো এখানে আমাদের এই যে ক্লোরিনের এই লাস্ট কক্ষপথের এই একটা ইলেকট্রন এবং হাইড্রোজেন একটা ইলেকট্রন পরস্পরের সাথে ইলেকট্রন শেয়ার করে, আলটিমেটলি তারা হাইড্রোজেন 2 এর নিয়ম ফিল আপ করে, ক্লোরিন অষ্টক নিয়ম ফিল আপ করে, ফলে আলটিমেটলি তারা হাইড্রোক্লোরিক অ্যাসিড এভাবে HCl গঠন করে। সেমভাবে H2O বা অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, আমরা জানি অক্সিজেনের লাস্ট কক্ষপথ ইলেকট্রন কয়টা, 6টা। অক্সিজেনের লাস্ট কক্ষপথ যে 2টা 6টা। এবং আমরা জানি আবার হাইড্রোজেনের লাস্ট কক্ষপথে ইলেকট্রন একটা, এই যে একটা ইলেকট্রন কি করবে, একটা ইলেকট্রন এখানে লাস্ট কক্ষপথে ইলেকট্রনটা শেয়ার করে, আলটিমেট হাইড্রোজেন 2 এর নিয়ম ফিল আপ করে, অক্সিজেন অষ্টক নিয়ম ফিল আপ করে, এভাবে H2 গঠিত হয়। তাহলে এই ক্ষেত্রে অক্সিজেন কয়টা ইলেকট্রন শেয়ার করলো, একটা, তাহলে তার অক্সিজেনের যোজনী কত,
এক। আবার এই অক্সিজেন হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করলো না, তার মানে তার যোজনী বা যোজ্যতা এক। আবার অক্সিজেন কয়টা ইলেকট্রন শেয়ার করলো, এই যেখানে একটা তার এখানে একটা দুটা, তার মানে তার কত, যোজনী কত, দুই। বুঝে গেছে? তো এই জন্য অক্সিজেনের যোজনী হচ্ছে দুই, কারণ অক্সিজেন দুটা ইলেকট্রন তার সাথে শেয়ার করেছে। আবার হাইড্রোজেনের যোজনী এক, কারণ তার একটা ইলেকট্রন তার সাথে শেয়ার করেছে। আবার সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে একটু খেয়াল করো, সোডিয়ামের লাস্ট সেলে ইলেকট্রন আছে একটা, সোডিয়ামের লাস্ট সেলে ইলেকট্রন আছে কয়টা, একটা। তো এরপরে দ্বিতীয় কক্ষপথে আবার আটটা আছে কিন্তু। ক্লোরিনের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন আছে কয়টা, সাতটা। ক্লোরিনের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রন আছে কয়টা, সাতটা। এ কী করবে, লাস্ট ইলেকট্রনটা দান করে দিবে, দান করে দিলে সেটা ক্লোরিনকে দিয়ে দিবে। ক্লোরিনকে দিয়ে দিলে এখানে ক্লোরিন অষ্টক ফিল আপ হয়ে যাবে, সোডিয়ামের লাস্ট কক্ষপথে একটা ইলেকট্রন কমে গিয়ে দ্বিতীয় কক্ষপথে আলটিমেটলি আটটা ইলেকট্রন বলবৎ থাকবে, যার কারণে আলটিমেটলি তারা একজন ক্যাটায়ন সোডিয়াম প্লাস, একজন অ্যানায়ন ক্লোরিন মাইনাসে পরিণত হয় এবং আলটিমেটলি সোডিয়াম ক্লোরাইড ফর্ম করে। যেহেতু এখানে সোডিয়াম একটা ইলেকট্রন দান করেছে, তাই সোডিয়ামের যোজনী হচ্ছে ওয়ান। যেহেতু এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, তাই ক্লোরিনের যোজনী কত, ওয়ান। এভাবে আমাদের আলটিমেটলি আয়নিক বন্ধনটা গঠিত হয় আর কি। তো মূলত যতগুলো সংখ্যক দান করলো, যতগুলো সংখ্যক ইলেকট্রন গ্রহণ করলো, সেই সংখ্যাটাকে আমরা বলি যোজনী বা যোজ্যতা। এরপরে একটা পরমাণুর সাথে যতটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণু যোজনী বা যোজ্যতা হয়। একটা পরমাণুর যতটা অক্সিজেন পরমাণুর সাথে যতটা অক্সিজেন পরমাণু যুক্ত হয় তার সেই সংখ্যার দ্বিগুণ করলে ওই পরমাণুর অক্সিজেন বা যোজনী বা যোজ্যতা হয়। লাইক আমাদের ক্যালসিয়াম এর একটা পরমাণু একটা অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড গঠন করে, কাজে অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এখানে এক। অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, এক। এই সংখ্যাকে দুই দ্বারা গুণ করলে দুই হয় এবং ক্যালসিয়ামের যোজনী হচ্ছে এক্ষেত্রে দুই। খেয়াল করো এই জায়গায় যদি আগে একটু বিষয়টা আগে বুঝে নাও তাহলে মনে হয় ভালো হয়। এই জায়গায় ক্যালসিয়ামের লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত জানো, দুই। ক্যালসিয়ামের লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত, দুই। ক্যালসিয়ামের লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত, দুই। অক্সিজেনের লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত, ছয়। দুই, চার, ছয়। তো এই যে ক্যালসিয়াম চাইবে সেই ইলেকট্রন দান করে দিতে, ইলেকট্রন দান করে সে ক্যালসিয়াম টু প্লাস আয়নে পরিণত হবে। অক্সিজেন চাইবে সেই ইলেকট্রন গ্রহণ করে এই যে দুইটা বাকি ইলেকট্রনটা ফিল আপ করতে, তাহলে সেই ইলেকট্রন গ্রহণ করে ও টু মাইনাসে পরিণত হবে। আলটিমেটলি তারা এভাবে ইলেকট্রন দান করে এই যে ক্যালসিয়াম টু প্লাস এবং ও টু মাইনাস পরস্পরের সাথে এই যে ক্যালসিয়াম এবং অক্সিজেন যৌগ গঠন করে, ক্যালসিয়াম অক্সাইড যৌগ গঠন করে। হ্যাঁ, তো এই যে ক্যালসিয়াম অক্সাইড এই যৌগটা গঠন করে, ক্যালসিয়াম অক্সাইড এই যৌগের মাঝে খেয়াল করো এখানে আমরা জানি যোজনী, যখন আমরা যদি আসলে বিস্তারিত যাচ্ছি কীভাবে লিখতে হয়, এই যে যোজনী যখন আমরা লিখি যে যার যোজনীকে আমরা আড়াআড়ি গুণ হিসেবে লিখি। এই যে অক্সিজেনের যোজনীটা আমরা ক্যালসিয়ামের নিচে লিখি, ক্যালসিয়ামের যোজনীটা আমরা এই অক্সিজেনের নিচে লিখব। বাট এক্ষেত্রে যেহেতু আমরা একই সংখ্যা দুই দুই উভয়কে আমরা দুই দ্বারা ভাগ করে দিতে পারি, যেহেতু একই সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, ভাগ করলে ওয়ান ওয়ান হবে, আলটিমেটলি ক্যালসিয়াম অক্সাইডটা থাকে আর কি। তো এইভাবে আমরা ক্যালসিয়াম অক্সাইডটা তৈরি করি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের যোজনী দুই, অক্সিজেনের যোজনীও দুই। তবে এক্ষেত্রে আরেকটা নিয়মে আমরা এটা বের করতে পারি, এটা যা করেছি তার ঠিক উল্টা। তাহলে এখানে খেয়াল করো তো, আমরা এখানে আলটিমেটলি কী পেয়েছি, Ca2 পেয়েছি, U2 পেয়েছি। এখান থেকে আমরা এই Ca2টা কীভাবে পেয়েছি, আমরা Ca2 পেয়েছি এখানে দুই দ্বারা ভাগ করে। আমরা জানি এখানে উভয় দুই, যেহেতু আমরা উভয় পক্ষে দুই দ্বারা ভাগ করে দিয়েছি, দুই দ্বারা ভাগ করলে এটা ওয়ান হয়ে যাবে, এটা ওয়ান হয়ে যাবে, Ca2 পেয়ে যাচ্ছি। তো আমরা যদি তাহলে আমরা এই সংকেত থেকে তোমার এখন মনে হচ্ছে ক্যালসিয়ামের যোজনী মনে হয় ওয়ান, অক্সিজেনের যোজনী মনে হয় ওয়ান। নো, এখানে আমরা এটা পেয়েছি এই ক্যালকুলেশন করার পরে। তবে এর আগে আমাদের এই লাইনে ফেরত যেতে হবে না, আমাদের যখন এই যোগটায় দেয়া থাকবে ক্যালসিয়াম অক্সাইড। তো মনে করো তোমাকে এখন ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে, ক্যালসিয়াম অক্সাইড দেওয়া থাকলে তোমাকে বের করতে বলছে মনে করো ক্যালসিয়ামের যোজনী কত, তাহলে তোমাকে কী করে বের করতে হবে, এই যে এখানে আগে কত ছিল সেটা একটু বের করে ফেলতে হবে। এটা বের করার নিয়ম হচ্ছে তুমি এখানে দুই দ্বারা ভাগ দিছো না, এখন দুই দ্বারা গুণ দাও। এখানে কত আছে ওয়ান, ওয়ানকে দুই দ্বারা গুণ দিলে কত হয়, দুইকে দুই। এখানে কত আছে ওয়ান, ওয়ানকে দুই দ্বারা গুণ দিলে কত হয়, দুইকে দুই। মানে এখানে আমি দুই দ্বারা ভাগ করে এটাকে ওয়ান করছি, আবার এই লাইনে এসে দুই দ্বারা গুণ করে এটা আবার আগের লাইনে ফিরে যাচ্ছি। বিষয়টা কি, তো এখন আমরা জানি আড়াআড়ি খেয়াল করো, এই ক্যালসিয়ামের যোজনী হচ্ছে ক্ষেত্রে দুই, অক্সিজেনের যোজনী হচ্ছে এই ক্ষেত্রে দুই। এভাবে আমরা এই যে যোজনীটা বের করতে পারি। এরপর আসো, কিছু কিছু মূলের একাধিক যোজনী থাকে। আমরা কিছু মূলে দেখব একাধিক যোজনী থাকবে। কোনো মূলের একাধিক যোজনী থাকলে সেই মূলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। তাহলে পরিবর্তনশীল যোজনী কাকে বলে, যখন কোনো মূলের একাধিক যোজনী থাকবে তখন তাকে আমরা বলি পরিবর্তনশীল যোজনী। আয়রনের ক্ষেত্রে আমরা পরিবর্তনশীল যোজনী দেখি, একটা হচ্ছে দুই, একটা হচ্ছে
3, তাহলে আসে পরিবর্তনশীল যোজনী আয়রনের ক্ষেত্রে কত 2 এবং 3। এবং কোনো মৌলের যে সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে ওই মৌলের সুপ্ত যোজনী বলা হয়। সক্রিয় যোজনী মানে কি, তোমাকে যেই যৌগটা দেওয়া থাকবে ওই যৌগের মাঝে তার যোজনী কত সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। আই রিপিট, তোমাকে যেই যৌগটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে তার, তোমাকে যে যৌগটা দেওয়া থাকবে ওই যৌগে যে যোজনীটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। এবং সর্বোচ্চ যোজনী কত, একটা মুখস্থ রাখতে হবে, আয়রনের সর্বোচ্চ যোজনী কত 3, আয়রনের সর্বোচ্চ যোজনী কত 3। তাহলে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে আমরা সুপ্ত যোজনী বলি। এই সুপ্ত যোজনীর সংজ্ঞাটা আসে পরীক্ষায়। সুপ্ত যোজনী কাকে বলে? কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে আমরা বলি সুপ্ত যোজনী। কোনো মৌলের সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী এবং সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর পার্থক্যকে আমরা বলি সুপ্ত যোজনী। এবার তাহলে সর্বোচ্চ যোজনী তো বুঝলাম, সর্বোচ্চ যোজনী মানে যেটা সর্বোচ্চ পরিমাণে থাকবে, মুখস্থ রাখতে হবে এটা। আর সক্রিয় যোজনী মানে কোনটা? তোমাকে যে যৌগটা দেওয়া থাকবে সেই যৌগে মৌলের যে যোজনীটা হবে সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। উদাহরণ খেয়াল করো, তোমাকে আয়রন ক্লোরাইড দেওয়া আছে, আয়রন ক্লোরাইড যৌগে আয়রনের সক্রিয় যোজনী 2, তাহলে বললাম কি যে যৌগ দেওয়া থাকবে এই যৌগে মৌলের যে যোজনী এটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। মৌল যখন দেওয়া আছে আয়রন ক্লোরাইড, তাহলে আয়রন ক্লোরাইডের যোজনী কেমন বুঝতেছে? আয়রনের যোজনীটা 2 হিসেবে নিচে আসছে না, তার আয়রনের যোজনী কত +2, তার আয়রনের যোজনী কত 2। এবং তাহলে এখানে আয়রনের সুপ্ত যোজনী বের করো। আবার আমরা জানি আয়রনের আরেকটা যোজনী আছে যেটা হচ্ছে সর্বোচ্চ তার 3 মানে যোজনী করলে কত 1, তার মানে আয়রনের আমাদের এখানে সুপ্ত যোজনী কত 1। আবার মনে করো তোমাকে দেওয়া আছে FeCl3 আয়রন, যে ফেরিক ক্লোরাইড, তো এক্ষেত্রে এবার বের করো। এক্ষেত্রে আমরা জানি আমাদের যে যৌগটা দেওয়া আছে এই যৌগে আমাদের আয়রনের যোজনী কত, এই যৌগে আয়রনের যোজনী হচ্ছে 3। কেমনে? এই যে আর হিসাব করছি, এই ক্লোরিনের যোজনী কিছু নয় মানে 1, আয়রনের যোজনী এখানে 3 আছে, তো আয়রনের যোজনী 3। আবার আয়রনের একটা যোজনী আছে যেটা হচ্ছে সর্বোচ্চ, সেটা হচ্ছে আবার 3 মানে সিনিজগুলো কত হয় 0। তার মানে এক্ষেত্রে আমাদের আয়রন ক্লোরাইডের ক্ষেত্রে সুপ্ত যোজনী হচ্ছে 0। আশা করি বুঝতে পারছো। আমি আবার রিপিট করছি, সুপ্ত যোজনী হচ্ছে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর মধ্যে যে পার্থক্য, এটাকে আমরা বলি সুপ্ত যোজনী। কোনো মৌলের সর্বোচ্চ যোজনী এবং সক্রিয় যোজনীর যে পার্থক্য সেটাকে বলা হয় সুপ্ত যোজনী। সর্বোচ্চ যোজনী মানে সেটা তোমাকে মুখস্থ রাখতে হবে কোনটার কোন যোজনী, যদি একটা চার্ট মোস্ট প্রবলেম আমাদের দেওয়া থাকবে এটার কোন যৌগের কোন যোজনী। দেন সক্রিয় যোজনী মানে কি, তোমাকে যে যৌগটাই দেয়া থাকবে ওই যৌগে ওই মৌলের যে যোজনী সেটাই হচ্ছে তার সক্রিয় যোজনী। একটা থেকে একটা বিয়োগ দিলে যেটা পাবা সেটাকে বলা হচ্ছে সুপ্ত যোজনী। তো এখানে আমাদের একটা মৌলের যোজনী চার্ট দেওয়া আছে। হাইড্রোজেন মৌলের যোজনী হচ্ছে 1, ফ্লোরিন যোজনী মানে এটা তো আসলে মুখস্থ রাখার বিষয় না, তুমি যদি পর্যায় একটু মনে রাখতে পারো। গ্রুপ একের মৌলগুলো কি? গ্রুপ একের মৌলগুলো আমরা জানি লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? একটা। তার মানে গ্রুপ একের সকল মৌলের যোজনী 1, এটা একদম মুখস্থ। গ্রুপ একের লাস্ট কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। আবার বলতেছি, গ্রুপ একের লাস্ট কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। তারা যদি ইলেকট্রন তারা যদি বন্ধন গঠনে যায় তাহলে তারা একটা ইলেকট্রন দান করে সবসময়। যেহেতু তারা একটা ইলেকট্রন দান করে তাই তাদের সবার যোজনী হলো 1। গ্রুপ 2 এর লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 2। গ্রুপ 2 এর লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো 2। যখন তারা বন্ধন গঠন অংশগ্রহণ করে তারা সবসময় ওই 2টা ইলেকট্রন দান করে, ফলে গ্রুপ 2 এর যোজনী সংখ্যা হলো 2। গ্রুপ 2 এর যোজনী সংখ্যা হলো 2। এভাবে যদি মাথায় রাখো তোমাকে অনেক বেশি মুখস্থ রাখতে হবে না। গ্রুপ একের কী কী মূল আছে? ওই যে লিনাকে রুবিসিসে ফেলেছে, লিথিয়াম, সুবিডিয়াম, রুবিডিয়াম, সেজিয়াম, যা যা আছে একদম সব, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাহলে অনেকগুলো মূল মুখস্থ হয়ে গেলো। তাই গ্রুপ 2 বিরিয়ানি মুখগুলোকে সরিয়ে বাটিতে রাখো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম সবগুলো একদম মুখস্থ 2। এবার আসো গ্রুপ 13তে। গ্রুপ 13তে লাস্ট সেলে ইলেকট্রন আছে 3টা। গ্রুপ 13তে লাস্ট সেলে ইলেকট্রন আছে 3টা। তারা যদি বন্ধন গঠনে অংশগ্রহণ করতে চায় তাহলে তাদেরকে অবশ্যই এই 3টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। এই 3টা ইলেকট্রন যদি ত্যাগ করবে তাদের যোজনী কত 3। তাহলে গ্রুপ 13 এর যোজনী কত 3। গ্রুপ 13 এর যোজনী কত 3। গ্রুপ 13 এর যোজনী কত 3। তাহলে এগুলো কি কি আছে? যে বোন আমার গেল ইন্ডিয়া, তাহলে 13 তারিখ বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ইন্ডিয়াম, টেলুরিয়াম। এবার আসো গ্রুপ 14। গ্রুপ 14 এর ক্ষেত্রে আমরা একটু কনফিউজড, এখানে আসলে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে 4টা। তারা যখন আমাদের কামাল শীঘ্র জিনিয়াস স্যার পাবে, কার্বনের ক্ষেত্রে আমরা 4 বলি যোজনী, সিলিকনের ক্ষেত্রে আমরা 4 বলি, মানে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইলেকট্রন শেয়ার করে, সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, যার জন্য আমরা তাদের যোজনীকে 4 বলি, যার জন্য তাদের যোজনীকে 4 বলি। সমযোজী কার্বন সমযোজী বন্ধনে শেয়ার করলে তার যোজনী আমরা 4 দেখব। তারপরে এই যে কার্বনের একটা যোজনী দেখো তো 4 না, কার্বনের 2টা যোজনী পাওয়া যায়, একটা যোজনী হচ্ছে 4, এই কারণ হচ্ছে এটাই।
তো এভাবে আমরা দেখব সিলিকনের ক্ষেত্রে আমরা দেখব 4 যোজনী কামাল শিগ্র জিনিয়াসার পাবে জার্মেনিয়াম, তারপর স্ট্রনশিয়াম, এগুলো 3। এবার আসে গ্রুপ 15। গ্রুপ 15-এর ক্ষেত্রে লাস্ট কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 5টা। এখন তারা যদি বন্ধন গঠন অংশগ্রহণ করতে চায় তাদের কাছে দুইটা পথ খোলা। একটা হচ্ছে ওই 5টা ইলেকট্রন দান করতে হবে অথবা আরও 3টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। হুইচ ওয়ান ইজ মোর ইজি? আই মিন এখানে কোনটা সহজ সবচেয়ে, 5টা ইলেকট্রন দান করা নাকি 3টা ইলেকট্রন গ্রহণ করা? অফকোর্স 5টা ইলেকট্রন দান করার চাইতে 3টা ইলেকট্রন গ্রহণ করা মোর দ্যান ইজি। তো এক্ষেত্রে আমরা গ্রুপ একের একটা ইলেকট্রন যখন সে দান করতেছিল এটা তার জন্য অনেক সহজ 7টা গ্রহণ করার চাইতে। গ্রুপ 2-এর 2টা ইলেকট্রন যখন সে দান করতেছিল এটা তার জন্য সহজ 6টা ইলেকট্রন গ্রহণ করার চাইতে। গ্রুপ 13-এর 3টা ইলেকট্রন সহ যে দান করতেছিল এটা তার জন্য সহজ 5টা ইলেকট্রন গ্রহণ করার চাইতে। গ্রুপ 14-এর ক্ষেত্রে সে সহজও না ইয়েও না, সে সমযোজী বন্ধনে যাবে, শেয়ার করবে। গ্রুপ 15-এর ক্ষেত্রে লাস্ট সেলে ইলেকট্রন আছে 5টা, তারা 5টা ইলেকট্রন দান করতে চাইবে না, তার জন্য তারা 3টা ইলেকট্রন গ্রহণ করবে। এর জন্য গ্রুপ 15-এর ক্ষেত্রে আবার যোজনী সংখ্যা কত? 3। এটা একটু মাথায় রাখতে হবে। গ্রুপ 15-এর ক্ষেত্রে যোজনী সংখ্যা কত? 3। গ্রুপ 16-এর ক্ষেত্রে আসো। গ্রুপ 16-এর ক্ষেত্রে লাস্ট সেলে ইলেকট্রন আছে 6টা, তারা যদি বন্ধন গঠন অংশগ্রহণ করতে চায় 6টা দান না করে তারা 2টা গ্রহণ করবে, তাই তাদের যোজনী সংখ্যা কত? 2। গ্রুপ 17-এর ক্ষেত্রে খেয়াল করো, তারা লাস্ট সেলে ইলেকট্রন আছে কয়টা? 7টা, তারা যদি বন্ধন গঠন অংশগ্রহণ করতে চায় তারা একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই তাদের যোজনী সংখ্যা কত? 1। এই জন্য আমরা যে হেলুজেন গ্রুপ আর মৌলগুলো আছে তাদের সবার যোজনী কিন্তু 1। এই যে কথাবার্তাগুলো বলছি এগুলো যদি তুমি বুঝে যাও এগুলো মুখস্থ করার কিছু না, জাস্ট একটু বুঝে পড়ার বিষয়। গ্রুপ একে একটা, গ্রুপ 2-এ 2টা, গ্রুপ 13-এ 3টা, গ্রুপ 4-এ 4টা, গ্রুপ 15-এ গিয়ে আবার 3টা, গ্রুপ 15-এ গিয়ে আবার 3টা। কেন? 15-এর লাস্টে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন দান করবে না, 3টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রুপ 16-এর ক্ষেত্রে 2টা, গ্রুপ 17-এর ক্ষেত্রে একটা। এভাবে মুখস্থ রাখবা। সোডিয়ামের ক্ষেত্রে একটা, পটাশিয়ামের ক্ষেত্রে একটা, কার্বন ক্ষেত্রে 2 4, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 3, আয়রনের ক্ষেত্রে 2 3, কপারের ক্ষেত্রে 1 2, জিঙ্কের ক্ষেত্রে 2। অলমোস্ট এগুলো আমরা পড়ে ফেলছি। এগুলো সবচেয়ে ভালোভাবে পড়বা, একটু এই চারটা অনেক বেশি ভালোভাবে মাথায় রাখবা। দাঁত এবং অদাঁত পরমাণুর ক্ষেত্রে খেয়াল করো। হাইড্রোজেনের ক্ষেত্রে যোজনী সংখ্যা 1, যৌগ হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। লিথিয়ামের ক্ষেত্রে যোজনী সংখ্যা 1, যৌগ হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। সোডিয়ামের ক্ষেত্রে যোজনী সংখ্যা হচ্ছে 1, যৌগ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। মানে জাস্ট এগুলো প্র্যাকটিসের জন্য পড়বা। পটাশিয়ামের জন্য যোজনী 1, পটাশিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়ামের জন্য 2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়ামের জন্য 2, ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো এই যে ক্লোরিনের জন্য 1 সেটা এখানে আসে, ক্যালসিয়ামের জন্য 2 সেটা নিচে গেছে। অ্যালুমিনিয়ামের জন্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আয়রনের জন্য আয়রনের 2 এর জন্য ফেরাস। সর্বোচ্চ যোজনীর আগে আমরা আস বলবো, সর্বনিম্ন যোজনীর আগে আমরা আস বলবো, সর্বোচ্চ যোজনীর পরে আমরা ইক বলবো। ফেরাস এটা হচ্ছে ফেরিক, ফেরিক। তাহলে ফেরাস ক্লোরাইড এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড। এরপর আসো জিঙ্ক। জিঙ্কের জন্য জিঙ্ক ক্লোরাইড এবং ল্যাডের জন্য ল্যাড ক্লোরাইড। দেন ল্যাডের জন্য তাহলে ল্যাড ল্যাড ক্লোরাইড, এটাও ল্যাড ক্লোরাইড। দেন এটা হচ্ছে প্লাম্বাস। তাহলে বুঝার মাঝে পার্থক্য কি? দেন অ্যামোনিয়ার জন্য আমরা নাইট্রোজেনের জন্য 3টা যোজনী, 2টা যোজনী পাবো সচরাচর, 3 এবং 5। তো স্যার নাইট্রোজেন, হ্যাঁ। স্যার ল্যাড দুইটার মাঝে পার্থক্য কি? ল্যাড একটা যোজনে হচ্ছে 2, একটা যোজনে হচ্ছে 4। এবং এটাকে কি যেন দাঁড়াও, এখানে আমরা ল্যাড ডাইক্লোরাইড, ল্যাড টেট্রাক্লোরাইড এভাবে বলবো, হ্যাঁ। যদি এখানে ইক বসানোর মানে বসানো যাচ্ছে না, যদি বসানোর নাম থাকে তাহলে আমি নিশ্চয়ই জানাবো, তবে আপাতত এটা জানো যে ল্যাড ডাইক্লোরাইড, ল্যাড ডাইক্লোরাইড এটা হচ্ছে ল্যাড টেট্রাক্লোরাইড, মানে 2টা আছে এখানে, 3টা আছে। বাট এক্ষেত্রে আমরা এটা বলি না, এক্ষেত্রে ফেরাস ক্লোরাইড দেন ফেরিক ক্লোরাইড এভাবে আমরা বলে দিই, ঠিক আছে। তো এটা হচ্ছে ল্যাড ডাইক্লোরাইড, এটা হচ্ছে ল্যাড টেট্রাক্লোরাইড। দেন নাইট্রোজেনের ক্ষেত্রে একটা হচ্ছে 3, একটা হচ্ছে 5, একটা হচ্ছে অ্যামোনিয়া, একটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড এভাবে বলবা, ডাইনাইট্রোজেন পেন্টক্সাইড, আর এটা হচ্ছে অ্যামোনিয়া, ঠিক আছে। এরপরে সিলভারের জন্য সিলভার ক্লোরাইড পাবা, ফ্লোরিনের জন্য সোডিয়াম ফ্লোরাইড পাবা, দেন ক্লোরিনের জন্য সোডিয়াম ক্লোরাইড পাবা, ব্রোমিনের জন্য সোডিয়াম ব্রোমাইড পাবা, আয়োডিনের জন্য সোডিয়াম আয়োডাইড পাবা, বোরনের জন্য বোরন ট্রাইক্লোরাইড পাবা, দেন ফসফরাসের জন্য ফসফরাস ট্রাইক্লোরাইড পাবা। দেন ফসফরাস যখন 5 হবে তখন আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড পাবো। দেন কপারের জন্য কপার ক্লোরাইড, দেন কপারের জন্য কপার ডাইক্লোরাইড, দেন অক্সিজেনের জন্য পানি, দেন কার্বনের জন্য
আমরা কার্বন মনো অক্সাইড, মনো মানে এক, তাই না? মনো মনো মানে এখানে অক্সিজেন কয়টা? যখন কার্বনের সাথে দুইটা অক্সিজেন থাকে তখন কার্বন ডাই অক্সাইড, অক্সাইড মানে হচ্ছে অক্সিজেন, অক্সাইড মানে কি কার্বনের অক্সাইড। তো অক্সিজেন থেকে আসছে অক্সাইড, ডাই মানে দুটা, কার্বন ডাই অক্সাইড। আর কার্বন যখন অক্সিজেন যখন একটা থাকে তখন মনো, একটা থাকা মানে কি মনো, তার মানে কার্বন মনো অক্সাইড। দেন এটা হচ্ছে আমাদের মিথেন গ্যাস। সালফারের জন্য হাইড্রোজেন সালফাইড। দেন যখন আমাদের চারটা থাকবে তখন সালফার। আচ্ছা, এই ক্ষেত্রে এটা একটু মাথায় রাখবা যে সালফারের যোজনী কিন্তু একাধিক আছে। এটা হচ্ছে 2 4 6 2 4 6 2 4 6 দুইয়ের জন্য এই উদাহরণটা। সালফারে যখন 4 হবে তখন সালফার ডাইঅক্সাইড, যখন সালফার 6টা হবে যোজনী 6 হবে তখন সালফার টেট্রাঅক্সাইড, ট্রাইঅক্সাইড। বুঝে গেছে? এটা মূলত দুই ভাগে ভাগ হয়েছে, হ্যাঁ, এটা এভাবে বুঝতে পারছো না। SO3 আছে, তো SO3 মূলত এটা কিভাবে ফর্ম হয়েছে, S2O6, এটা মূলত এইভাবে ছিল। এটাকে দুই দ্বারা ভাগ করছে উভয় পক্ষে, দুই দ্বারা ভাগ করে দুই দিয়ে কাটা গিয়ে S1 হয়ে গেছে, O3 হয়ে গেছে SO3। আর এটা ছিল S4O4, S2O4, এটাকে দুই দ্বারা ভাগ করে উভয় পক্ষে এটা 1 হয়ে গেছে SO2, সালফার ডাইঅক্সাইড। ওকে, তো সবগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? সবগুলো মাথায় রাখবা, প্র্যাকটিস করবা। আর যোজনী সংখ্যাগুলো একদম ঠাড়া মুখস্থ করতে হবে। আর যেগুলো একাধিক আছে এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফসফরাসের জন্য 3 5, কপারের জন্য 1 2, দেন কার্বনের জন্য 2 4, সালফারের জন্য 2 4 6, আয়রনের জন্য হচ্ছে 2 3, নাইট্রোজেনের জন্য 3 5। এবার আসো যৌগমূলক এবং তাদের যোজনী, রেডিক্যালস অ্যান্ড দিয়ার ভ্যালেন্সিস। যৌগমূলক এবং তাদের যোজনী, আমরা তো প্রতীক পড়লাম, প্রতীকের যোজনী পড়লাম, তাই না? এগুলো কি? এগুলো হচ্ছে এই যে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, এগুলো কি? এই যে উপরে কি লেখা আছে, প্রতীক, প্রতীক, মৌল, মৌল বা প্রতীক। এই প্রতীকের বা মৌলের যোজনী আমরা পড়লাম। এখন যৌগমূলক বা অণু, যেটাকে আমরা বলি রেডিক্যালস, যৌগমূলকের আমরা যদি তাদের যোজনী পড়ি তাহলে আরও বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো যৌগমূলক বিষয়টাকে, এটা সংজ্ঞাটা একটু আমাদের পড়তে হবে, পরীক্ষা অনেক সময় আসে। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট একটা পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা যৌগমূলক বলে থাকি। তাহলে যৌগমূলক কাকে বলে? যৌগমূলক হচ্ছে একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে, একাধিক মৌলের পরমাণু বা আয়ন, তাহলে এক্ষেত্রে একাধিক আসবে, এবং ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট, তাহলে এইটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে, একটা পরমাণু গুচ্ছ তৈরি করে। খেয়াল করে দেখেন NH4 এর ক্ষেত্রে এখানে একাধিক পরমাণু আসছে, একটা নাইট্রোজেন আসছে, 4টা হাইড্রোজেন আসছে, তাহলে একাধিক পরমাণু, একাধিক পরমাণু আসছে। একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন, এক্ষেত্রে আয়নে কিন্তু যুক্ত হতে পারে পরস্পরের সাথে ধনাত্মক এবং ঋণাত্মক আদান বিশিষ্ট একটা পরমাণু। তাহলে এটা হচ্ছে একটা পরমাণু গুচ্ছ তৈরি করলো, এটা একটা পরমাণু গুচ্ছ তৈরি করলো যেটা একটা ধনাত্মক আদান বিশিষ্ট, NH4+ দেওয়া আছে, তার মানে একটা ধনাত্মক আদান বিশিষ্ট। তো পরমাণু গুচ্ছ তৈরি করে এবং এটি একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে। তাহলে এটা কিসের মতো আচরণ করবে? এই পুরোটা একটা আয়নের মতো আচরণ করতেছে না, NH4+ একটা ধনাত্মক বা ক্যাটায়নের মতো আচরণ করতেছে না। তাহলে তখন আচরণ করে তাকে, এই ধরনের পরমাণু গুচ্ছকে আমরা বলি যৌগমূলক। এই টোটাল পরমাণু গুচ্ছকের নাম হচ্ছে যৌগমূলক। এই যৌগমূলক ধনাত্মক কিংবা ঋণাত্মক আদান বিশিষ্ট হইতে পারে। এই যৌগমূলকটা কেমন হইতে পারে? ধনাত্মক হইতে পারে, এটা এটা আবার আমাদের ঋণাত্মক হইতে পারে। যৌগমূলক ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট হতে পারে। এদের আদান সংখ্যাই মূলত এদের যোজনী নির্দেশ করে। এদের আদান সংখ্যা যেটা, এটা একটু মাথায় রাখবা যে এক্ষেত্রে তোমাকে আলাদাভাবে মুখস্থ করতে হবে না। তুমি যদি সংকেতটা মুখস্থ করো, আই রিপিট, তুমি যদি যোগমূলকের জন্য শুধুমাত্র এই চার্ট শুধুমাত্র সংকেতের চার্টটা মুখস্থ করো, সংকেতের গ্রুপটা মুখস্থ করো, তোমার আর যোজনী, আয়ন এগুলা আলাদা করে শিখতে হবে না। কারণ এখানে যে আয়ন দেখতে পাচ্ছ এই আয়নটাই তোমার আদান, এখানে যে আয়নটা দেখতে আদান সংখ্যা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তার যোজনী, +1। এখানে কিছু নাই মানে 1 আছে তার মানে 1, এখানে 2 আছে তার মানে 2, এখানে কিছু নাই মানে 1 আছে তার মানে 1, এখানে 2 আছে তার মানে 2, 1 আছে কিছু নাই মানে 1, এখানে 2 আছে তার মানে 2, এখানে কিছু নাই মানে 1 আছে। এভাবে আমাদের শুধুমাত্র সংকেতটা শিখলে হয়, এখানে আর আলাদাভাবে যোজনী শিখতে হয় না। তাহলে তোমাদের কাজ এই যৌগমূলকের নাম এবং সংকেত দুইটা জাস্ট মুখস্থ করা। তাহলে এটা ধনাত্মক বা ঋণাত্মক আদান বিশিষ্ট হইতে পারে এবং এদের আদান সংখ্যা, এদের যে আদান বা যে চার্জ, এই সংখ্যাটাই হবে মূলত এদের যোজনী। যেমন একটি নাইট্রোজেন পরমাণুর সাথে 3টা হাইড্রোজেন পরমাণু এবং একটা তোমার হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়াম আয়ন নামক যৌগমূলকের সৃষ্টি করে। এর আদান সংখ্যাই হলো +1। তো সুতরাং যোজনীয় 1। তাহলে এই যে একটা নাইট্রোজেনের সাথে কয়টা, একটা নাইট্রোজেন পরমাণুর সাথে 3টা হাইড্রোজেন পরমাণু একটা প্রোটন, মূলত এটা এভাবে ফর্ম হয়েছে।
এটা নাইট্রোজেনের সাথে 3টা আগে হাইড্রোজেন বন্ড হয়েছে, হ্যাঁ। পরবর্তীতে এর সাথে যখন একটা হাইড্রোজেন প্লাস যুক্ত হয়েছে, হাইড্রোজেন প্লাস, তখন এটা NH4 প্লাস ফর্ম করছে, NH4 প্লাস। তো এই যে এটা NH4 প্লাস নামক যৌগমূলকের সৃষ্টি করে, এর আদান সংখ্যা হলো +1, সুতরাং এর যোজনী হলো 1। আদান বা চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে, কিন্তু যোজনী শুধু একটি সংখ্যা, এর কোনো ধনাত্মক বা ধনাত্মক চিহ্ন বা ঋণাত্মক চিহ্ন নাই। তাহলে খেয়াল করো, আদান কিন্তু ধনাত্মক হইতে পারে আবার ঋণাত্মক হইতে পারে। এই যে আদান ধনাত্মক বা ঋণাত্মক চার্জ হইতে পারে, কিন্তু যোজনী হচ্ছে শুধুমাত্র একটা সংখ্যা, এর কোনো চার্জ নাই। খেয়াল করো তো, এই যে আদানের জন্য তুমি লিখতেছো +1, বাট যোজনী লেখার সময় শুধু 1, প্লাস মাইনাস কিচ্ছু লিখতেছো না। আদানের জন্য তুমি -2, বা যোজনীর জন্য শুধু 2 লিখতেছো, প্লাস মাইনাস 2 কিছু লিখতেছো না। সেমভাবে -1, বাট এখানে শুধু 1। তাহলে এখন তোমাকে অবশ্যই এই চার্টটা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, কারণ এগুলো তোমার HSC তুমি যেখানে যেখানে রসায়ন পড়বা মোটামুটি সব জায়গায় লাগবে এই চার্টটা। তাহলে দেখো, যৌগমূলকের নাম বলতেছি এবং যৌগমূলকের সংখ্যাটা তুমি মাথায় রাখবা, এই দুইটা তুমি অটোমেটিক্যালি পারবা। অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, তাহলে আমরা যেটা NH3, এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়া। এটা NH3, এটা কি? এটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সাথে যখন তুমি একটা হাইড্রোজেন আয়ন বা প্রোটন যোগ করবা, তখন আসলে অ্যামোনিয়াম গঠন করে, অ্যামোনিয়াম। NH4 প্লাস, অ্যামোনিয়াম NH4 প্লাস। এই যে উপরে +1 মানে কি? আদান সংখ্যা +1, যোজনের সংখ্যা কি? 1। এবং যৌগমূলক, এবং দেখো কার্বনেট, কার্বনের জন্য CO3 2-, কার্বনেটের জন্য CO3 2-, উপরে 2- মানে এক্ষেত্রে আদান সংখ্যা -2 এবং যোজনীর সংখ্যা 2। হাইড্রোজেন কার্বনেট বা বাইকার্বনেটও বলা হয়, এটার নাম, অপর নাম কি? এটার অপর নাম হচ্ছে বাইকার্বনেট। HCO3-, তোমাকে জাস্ট এটা জানলে হবে। HCO3-, তার মানে যোজনী কত? +1, এবং এখানে -1 মানে আদান সংখ্যা -1। সালফেট, সালফেট SO4 2-, SO4 2-, SO4 2-, SO4 2-, SO4 2-, যখন সালফাইড বলবা তখন SO3 2-, যখন সালফেট বলবা SO4 2-, যখন সালফাইড তখন SO3 2-, যখন সালফেট বলবা SO4 2-, যখন সালফাইড বলবা তখন SO3 2-, ঠিক আছে? এটা -2 +2। হাইড্রোজেন সালফাইড, তাহলে হাইড্রোজেন সালফাইড HSO4-, হাইড্রোজেন সালফাইড, সালফাইড HSO4-, -1 এবং +1 তার যোজনী। সালফাইড মানে SO3 2-, এবং এখানে যোজনীর সংখ্যা, আদান সংখ্যা হচ্ছে -2, যোজনী হচ্ছে +2। নাইট্রেট, নাইট্রেট, নাইট্রেট মানে NO3-, নাইট্রেট মানে NO3-, নাইট্রেট মানে NO3-, যোজন, আদান সংখ্যা কত? -1, যোজনী সংখ্যা কত? +1। নাইট্রাইট, নাইট্রাইট মানে NO2-, সালফেট সমান ছিল SO4 2-, সালফাইড ছিল SO3 2-, সালফাইড ছিল SO4 2-, সালফাইড ছিল SO3 2-, নাইট্রেট ছিল NO3-, নাইট্রাইট ছিল NO2-, মানে নাইট্রেট থেকে নাইট্রেট থেকে নাইট্রাইটে আসলে 1 কমে যায়, সালফেট থেকে সালফাইটে আসলে 1 কমে যায়। খেয়াল করো তো, SO4 ছিল না, যখন ফ্যাট থেকে ফাইট হয়ে গেল, আইট যুক্ত হলো, তখন SO3 হয়ে গেল, মানে 1 কমে গেছে, SO3। এখানে নাইট্রেট হচ্ছে NO3, যখন অ্যাড থেকে আইট হয়ে গেছে তখন 3 থেকে 1 কমে গিয়ে 2 হয়ে গেছে, মানে 1 কমে যায় শুধু, ঠিক আছে? ফসফেট, PO4 3-, ফসফেট PO4 3-, ফসফেট মানে কি? PO4 3-, ফসফেট PO4 3-, যোজন, আদান সংখ্যা -3 এবং যোজনী হচ্ছে +1 3। হাইড্রোক্সাইড OH-, হাইড্রোক্সাইড OH-, এবং আদান সংখ্যা হলো -1 এবং যোজনী হচ্ছে +1। ফসফোনিয়াম, ফসফোনিয়াম, ফসফোনিয়াম PH4+, ফসফোনিয়াম PH4+, +1 এবং আমাদের যোজনী হচ্ছে 1। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। অ্যামোনিয়ামের জন্য যোজনী 1, কার্বনেটের জন্য যোজনী 2, হাইড্রোজেন কার্বনেটের জন্য যোজনী 1, সালফারের জন্য যোজনী 2, হাইড্রোজেন সালফারের জন্য 1। এগুলো আমাদের খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। এই চারটা খুব ভালোভাবে সময় দিয়ে মুখস্থ করবা, বুঝে গেছে? ওকে, তো এখন আমরা দেখব যৌগের রাসায়নিক সংকেত, কিভাবে আমরা যৌগের রাসায়নিক সংকেত লিখব। আমরা ইতিমধ্যে শেষ করেছি কিভাবে যোজনী বা যোজ্যতা ইলেকট্রন বুঝতে হয়, বা যোজনী কি, যোজ্যতা ইলেকট্রন কি। যৌগের রাসায়নিক সংকেত লেখার জন্য আমাদের এই বিষয়গুলো লাগবে। যোজনী অবশ্যই লাগবে। তো যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করা হয়। যেমন দুটো হাইড্রোজেন এবং একটা পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয় H2O-র মাধ্যমে, এটা অণু গঠন হয়। এখানে H2O হলো পানির একটি রাসায়নিক সংকেত। সুতরাং মৌল বা যৌগমূলকের
প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ বা অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত। তাহলে রাসায়নিক সংকেতের যদি সংখ্যা জানতে চাই এটাই বলবা, মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ বা অণুকে প্রকাশ করাই হলো উক্ত যৌগের রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা। মানে আমাদের যে মৌল আছে বা যৌগমূলক আছে, মৌল হতে পারে এটা হাইড্রোজেন, যৌগমূলক হতে পারে এটা PO4 3 ফসফেট। তো এই যে মৌল বা যৌগমূলকের প্রতীক বা সংকেত, মানে মৌলের জন্য প্রতীক হবে, যৌগমূলকের জন্য সংকেত হবে, এবং তাদের সংখ্যার মাধ্যমে মনে করো পানি এস, এই যে এদের সংখ্যা সংখ্যা হলো এখানে দুইটা, পানি কয়টা থাকবে, দুটা, H2O, তাই না, পানি দুইটা থাকবে, তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে, তাহলে এখানে এই যে হাইড্রোজেনের প্রতীক লিখলাম, অক্সিজেনের প্রতীক লিখলাম, এখন তাদের সংখ্যাটা বোঝাচ্ছি, অক্সিজেন 1 যেটা লিখতে হয় না, এখানে হাইড্রোজেনের সংখ্যা 2 যেটা লিখলাম। এই যে প্রকাশ করাকে বলা হচ্ছে উক্ত যৌগের রাসায়নিক সংকেত, এটাই হচ্ছে আমাদের রাসায়নিক সংকেত, মৌল বা যৌগমূলকের প্রতীক। তাহলে এই যে মৌল থেকে যৌগমূলক, এখানে আমরা মৌল থেকে যৌগমূলক লিখলাম, দেন তাদের সংখ্যার মাধ্যমে কোনো যৌগ অণুকে প্রকাশ করা, আমরা প্রকাশ করলাম যেটাকে বলছে রাসায়নিক সংকেত বা কেমিক্যাল ফর্মুলা। এক্ষেত্রে অণুর মধ্যে অবস্থিত মৌলের বা যৌগমূলকের সংখ্যাকে সংকেতের নিচে ডান পাশে ছোট করে সাবস্ক্রিপ্ট হিসেবে লেখা হয়। সাবস্ক্রিপ্ট মানে কি, নিচে লেখা, সাবস্ক্রিপ্ট মানে হচ্ছে নিচে লেখা। এই যে একটা সংখ্যার যখন তুমি নিচে কিছু লেখো এটাকে বলছে সাবস্ক্রিপ্ট। আমরা এই যে ডান পাশে নিচে সাবস্ক্রিপ্ট আকারে লিখি ওই যে মূলের সংখ্যাটাকে। রাসায়নিক সংকেত লেখার জন্য কিছু নিয়ম ফলো করতে হয়, যদি আসলে রাসায়নিক সংকেত তোমরা লিখো, বাট আমরা নিয়মগুলো যদি একটু জানি মনে হয় ভালো। তো প্রথম নিয়ম যেটা আছে, কোনো মৌলের একটা অণুতে যতগুলো পরমাণু থাকে তার সংখ্যাটি নিজের হরফে মৌলটির প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। যেমন নাইট্রোজেন অণুতে দুটা পরমাণু থাকে, তাই নাইট্রোজেন অণুর সংকেত হলো N2। যেহেতু আমরা নাইট্রোজেনের দুটা পাই তাই N2 লিখি নিচে। ওজনের ক্ষেত্রে 3টা অক্সিজেন পরমাণু থাকে তাই O3। কিছু মৌল অণু গঠন করে না, তাই তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয়। মানে কিছু মৌল আমাদের অণু গঠন করে না, মনে করো আয়রন, আয়রন তো অণু গঠন করছে না নিজে নিজে, আয়রন 2টা 3টা মিলে F2 F3 এভাবে তো গঠন করছে না, তাই তাদেরকে আমরা শুধু কি লিখি, F লিখি। আবার নিষ্ক্রিয় গ্যাসগুলো কখনো তো অণু গঠনই করে না, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, এরা কখনো অণুই গঠন করে না, তাদেরকে আমরা সিম্পল এরকম করে লিখি, জাস্ট প্রতীক আকারে লিখে ফেলি। এবার আসো 2 নম্বর নিয়মে কি কি পড়বো। কখনো কখনো কোনো যৌগের অণু দুটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। আমরা কখনো দেখবো যে কোনো যৌগের অণু দুটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হচ্ছে, এই যে H2O, এই দুটা কি দিয়ে গঠিত হয়েছে, একটা হাইড্রোজেন পরমাণু একটা অক্সিজেন পরমাণু, তার মানে ভিন্ন মৌল না। বাট অক্সিজেন গ্যাসটা দেখো তো, এটা একটা অণু, অক্সিজেন গ্যাসটা একই রকমের দুটা পরমাণু নিয়ে গঠিত হয়েছে, একই রকম দুটাই অক্সিজেন। বাট পানির ক্ষেত্রে খেয়াল করো, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, দুটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তার মানে ভিন্ন রকম। এই যে দুটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হতে পারে, তাদেরকে যোজনী যদি সাধারণ সংখ্যার দ্বারা বিভাজ্য না হয়, সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য মানে ওই যে বুঝাইলাম, যখন মনে করো এখানে তোমার আচ্ছা, ওই যে কাটাকাটি যাচ্ছিল, আমাদের কই দেখালাম, এটা অনেক উদাহরণ দিয়ে দেখালাম এ পর্যন্ত, নিচে এই যে মনে করে ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2O2, এখানে সাধারণ সংখ্যা কত, 2, এই 2 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে, উভয় সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য, তার মানে ক্যালসিয়াম অক্সাইড, তাহলে এক্ষেত্রে বিভাজ্য হচ্ছে। যদি এক্ষেত্রে বিভাজ্য না হয় তাহলে যেটা আছে ওটাই লিখে দিবা, এই যে তাহলে দুটা মৌলের প্রতীক পাশাপাশি লিখে একটি মৌলের প্রতীকের পাশে অন্যটির যোজনী লিখতে হয়। তাহলে আমরা কি করি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, এই অ্যালুমিনিয়ামের যোজনী লিখলাম অক্সিজেনের নিচে, অক্সিজেনের যোজনী লিখলাম অ্যালুমিনিয়ামের নিচে। একটি যোজনী অন্য মৌলের পাশাপাশি বা নিচে আমাদের নিচে লিখতে হয়। যেহেতু অ্যালুমিনিয়ামের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2, যোজনী দুটা সাধারণ কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য না, তুমি এখানে উভয় পক্ষে 2 দ্বারা ভাগ করতে পারবে না, কারণ 2কে 2 দ্বারা ভাগ করলেও 3কে আবার 2 দ্বারা ভাগ যাবে না, তার মানে তুমি এই 2 এবং 3 রেখে দিতে হবে। যদি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত কোনো যৌগের রাসায়নিক সংকেত লিখতে হয়, অ্যালুমিনিয়াম প্রতীক অ্যালুমিনিয়ামের নিচের দিকে ডান পাশে অক্সিজেনের যোজনী ছোট করে লিখতে হবে, এবং অক্সিজেনের প্রতীক আমাদের ও এর নিচে বা 0 ও এর নিচে নিচের দিকে ডান পাশে অ্যালুমিনিয়াম যোজনী ছোটো করে লিখতে হবে, যেটা বললাম অ্যালুমিনিয়াম যোজনী লিখবা অক্সিজেনের নিচে, অক্সিজেনের যোজনী লিখবা অ্যালুমিনিয়ামের নিচে। অনুরূপভাবে ক্যালসিয়াম ক্লোরাইড যখন তুমি বলবা, এই যে ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের যোজনী কত, 2, এই যে ক্লোরিনের নিচে লিখলা, ক্লোরিনের যোজনী কত, 1, সেটা ক্যালসিয়ামের নিচে লিখলা, বাট 1 সচরাচর লিখতে হয় না, সুতরাং ক্যালসিয়াম ক্লোরাইডের যোজনী হচ্ছে CaCl2, এই একটা লিখতে হয় না।
একটা লিখতে হয় না বলে আমরা CaCl2 এভাবে লিখি। ম্যাগনেসিয়াম এর জন্য ম্যাগনেসিয়াম ফসফেটের ক্ষেত্রে খেয়াল করো, ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত তাহলে ম্যাগনেসিয়াম ফসফেট কীভাবে লিখবা? ম্যাগনেসিয়ামের সংখ্যা যোজনী হচ্ছে 3, PO4 কত লেখা? ফসফেটের সংকেত একটু আগে পড়ে আসছো, PO4 3 না, তার মানে ফসফেটের যোজনী কত? 3। যখন তুমি ম্যাগনেসিয়াম ফসফেটকে লিখবা, এই যে এটা একটা কিন্তু যৌগমূলক, যৌগমূলককে আমরা ব্র্যাকেটের ভিতর দিয়ে লিখতে হয়, যৌগমূলককে ব্র্যাকেটের ভিতর দিয়ে লিখতে হয়। এই যে যৌগমূলককে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, এখন যোজনী হিসাব করো। ম্যাগনেসিয়াম যোজনী 2 যেটা ফসফেটের নিচে লিখলাম, ফসফেটের যোজনী 3 সেটা ম্যাগনেসিয়ামের নিচে লিখলাম, Mg3PO4 হোল 2। তাহলে এই যে Mg3PO4 হোল 2। এখানে উল্লেখ্য যে কোনো যৌগমূলক একাধিক সংখ্যা থাকলে যৌগমূলকটি প্রথম বন্ধনের মধ্যে রেখে তারপর সংখ্যা লিখতে হয়। এই যে যৌগমূলকের জন্য যখন আমরা একাধিক সংখ্যা পাচ্ছি তখন তাদেরকে ব্র্যাকেটের ভিতরে রাখতে হয়। অ্যামোনিয়াম ফসফেট, তাহলে দেখো অ্যামোনিয়াম NH4+ না, তার মানে অ্যামোনিয়ার যোজনী কত? 1। PO4 3 না, তার মানে ফসফেটের যোজনী কত? 3। এগুলো একদম মুখস্থ রাখতে হবে কিন্তু ওই চারটা। দেন পাশাপাশি লিখো NH4 ব্র্যাকেট দিতে হবে আমরা জানি, দেন PO4 ব্র্যাকেট দিতে হবে আমরা জানি, PO4 3, এই যে ফসফেটের যোজনী কত? 3, এই 3টা লিখবা অ্যামোনিয়ামের নিচে, NH4 1, এই 1টা লিখবা এখানে, এটা লিখতে হয় না, এই জন্য আমরা এভাবে লিখে দিই। অ্যালুমিনিয়াম সালফেট, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3 না, এই 3টা লিখবা সালফেটের নিচে, এবং SO4 2 মাইনাস, SO4 এর যোজনী কত? সালফেটের যোজনী কত? 2, এই 2টা লিখবা অ্যালুমিনিয়ামের নিচে। এভাবে করে আমরা সংকেত লিখি। এবার আসো ওই যে ভাগ করা, যদি কোনো মৌলের যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, কোনো যদি সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে যোজনীগুলো সেই সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে মৌলের পাশে পূর্বের নিয়মে ভাগফলটিকে লিখতে হয়। এবং কার্বন ও অক্সিজেন দিয়ে গঠিত যৌগ কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী আবার 2, তাহলে এখানে C4O2 এভাবে লিখতে হতো না? ওয়েট, কার্বনের যোজনীকে 2 দ্বারা ভাগ করলে, অক্সিজেনের যোজনীকে 2 দ্বারা ভাগ করলে 1 পাওয়া যায়। আচ্ছা কি হলো, উল্টা হয়ে গেল না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মানে এটা এইভাবে লিখি, কার্বনের যোজনী হচ্ছে তোমার কত? 4, অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে আমরা যখন CO লিখব, এই যে কার্বনের যোজনী কাকে দিব? অক্সিজেনের নিচে লিখব। অক্সিজেনের যোজনী কাকে লিখব? কার্বনের নিচে লিখব। এখন উভয় সংখ্যা কিন্তু এই 2 দ্বারা ভাগ যাচ্ছে, একটা বিভাজ্য সংখ্যা দ্বারা ভাগ যাচ্ছে, ফলে 2 দ্বারা ভাগ করে দাও। 2 দ্বারা ভাগ করলে এটা 1 থাকবে, সি থাকবে শুধু, এটা 2 হয়ে যাবে, CO2। এভাবে কার্বন ডাইঅক্সাইড হয়। তার মানে যখন বিভাজ্য সংখ্যা দ্বারা ভাগ যায়, ভাগ করে দিয়ে যেটা হবে ওটা লিখবা। এক্ষেত্রে এগুলাও সেম অনেকটা, এভাবে ভাগ করে আমরা লিখি। এবার আসো আণবিক সংকেত ও গাঠনিক সংকেত, মলিকুলার ফর্মুলা এন্ড স্ট্রাকচারাল ফর্মুলা। তো আণবিক সংকেত মানে কি? আণবিক সংকেত মানে হচ্ছে একটা মৌলের বা যৌগের অণুতে যে কোনো ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক, এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলা হয়। মানে এটা তোমার মুখস্থ করলে মনে হবে যেন অনেক বড় একটা লম্বা লাইন, বাট অনেক বড় একটা মুখস্থ একটা সংজ্ঞা, বাট বুঝে পড়লে এটা সহজ। খেয়াল করো তো, রাসায়নিক সংকেতের সংকেত কি? রাসায়নিক সংকেত মানে কি? আণবিক সংকেত মানে কি? এটাই তো, কার্বন ডাইঅক্সাইড একটা H2O, এটা আমাদের যখন এটা আমরা ভাঙি, এই যে তোমার এটাই তো আণবিক সংকেত একটা, তাই না? এটা হচ্ছে আণবিক সংকেত। তো একটা মৌল এবং যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে, তার মানে এখানে আমরা কি আছে? এখানে 2টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেন আছে, এটাই তো এটা। একটা মৌল বা যৌগের অণুতে যে ধরনের মৌলের পরমাণু থাকে, এই যে এখানে কি ধরনের মৌলের পরমাণু আছে? 2টা হাইড্রোজেন, একটা অক্সিজেন। এবং যে মৌলের পরমাণু যতটি থাকে, হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, যেটা হাইড্রোজেনের নিচে ডান পাশে ছোট করে লিখি, সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে, এই যে টোটাল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে বলা হচ্ছে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। সহজ আছে কিন্তু। একটা মৌল বা যৌগের অণুতে, তাহলে এটা একটা যৌগ যেখানে যে ধরনের মৌলের পরমাণু থাকে, কই ধরনের 2 ধরনের, হাইড্রোজেন এবং অক্সিজেন, এবং তাদের পরমাণু যতটি থাকে, এই যে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে একটা, এই টোটাল সংকেতকে আমরা বলি রাসায়নিক সংকেত। আচ্ছা, এইভাবেই সেম কথা আর কি, কার্বনের 3টা, হাইড্রোজেন 4টা, 8টা মিলে গঠন করে প্রোফেন, এইভাবে আমরা প্রোফেনের সংকেতটা লিখি। এবার গাঠনিক সংকেত কিভাবে লিখবা? গাঠনিক সংকেত মানে জাস্ট তোমার স্ট্রাকচারকে একটু ভাঙাবা, মানে এই যে তুমি এখানে লিখলা C3H8, এটা কি প্রোফেন না? এই প্রোফেনটাকে তুমি এবার ভাঙো। এই যে কার্বন কয়টা? 3টা। কার্বন কয়টা? 3টা। কার্বন 3টাকে এবার তুমি হাত, আমরা জানি কার্বনের যোজনী কত? 4। যোজনীকে অপর নাম আমরা হাতও বলে থাকি। এই যে 4টা হাত ফিল আপ করো, 4টা হাত দাও, এই প্রত্যেক হাতে হাইড্রোজেন বসায় দাও, প্রত্যেক হাতে হাইড্রোজেন বসায় দাও, প্রত্যেক হাতে হাইড্রোজেন বসায় দাও। এই যে এখন যে তুমি গঠনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে গাঠনিক সংকেত, এটার নাম হচ্ছে গাঠনিক সংকেত। সেমভাবে পানির গাঠনিক সংকেত হচ্ছে এরকম, ও
হাইড্রোজেন এইরকম, মানে এটাকে তুমি এই যে এভাবে লিখতে হয়, এটাকে তুমি এরকমও লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। বাট আমরা এইচএসসিতে গেলে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন পড়বা, খুবই মজার জিনিস। এখানে আমরা দেখি পানির আকৃতি হচ্ছে বি আকৃতির, পানির আকৃতি কেমন, বি আকৃতির জন্য এটাকে আমরা এইভাবে লিখি বা এরকম করে লেখা হয়। মিথেনের সংকেত হচ্ছে এরকম CH4। সেমভাবে এভাবে আমরা কার্বন 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 হাইড্রোজেনের মধ্যে প্রতিটি রেখা হলো এক একটা বন্ধন। এই যে এগুলো এক একটা রেখা মানে বোঝাচ্ছে এক একটা বন্ধন, প্রতি বন্ধনে দুটা করে ইলেকট্রন আছে, দুটা করে ইলেকট্রন শেয়ার করে এক একটা বন্ধন গঠন করেছে। এগুলা সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন সম্পর্কে এই অধ্যায়ে আমরা জানতে পারবো গাঠনিক সংকেতের মাধ্যমে যৌগের অণুতে কোনো পরমাণু কতটি করে আছে এবং তারা একে অপরের সাথে কিভাবে যুক্ত আছে তা আমরা জানতে পারি। ওকে, তো আজকে আমরা অষ্টক এবং দুইয়ের নিয়ম পড়ব, সাথে আমাদের যে তিন প্রকারের বন্ধন, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, দাতব বন্ধন, এই বন্ধনগুলো নিয়ে একটু বিস্তারিত পড়ব আর কি। তো আসো অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম বিষয়টা কি। অত জটিল কিছু না, এগুলো আলাদা কোনো নিয়ম মানে প্রিন্সিপালের মতো অত বিশাল কিছু না। আমাদের প্রত্যেকটা মৌলই সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের প্রবণতা দেখে। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটা আবার কেমন। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে ওই গ্যাসসমূহ যাদের ইলেকট্রন বিন্যাস তুমি সর্বশেষ অরবিটালটা 8টা ইলেকট্রন ফিল আপ পাবা। এদের ক্ষেত্রে অষ্টক পূর্ণ থাকে, তারা দ্যাটস ওয়াই খুব সহজে ইলেকট্রন দানও করবে না, ইলেকট্রন গ্রহণও করবে না, তারা নিউট্রাল অবস্থায় থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তো প্রত্যেক মৌলেরই আসলে আলটিমেট একটা চয়েস থাকে, আলটিমেট একটা গোল থাকে যে তারা এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো হবে। সোডিয়াম 11 দিকে তাকাও, সোডিয়াম 11 এর ইলেকট্রন আছে কয়টা, 1s2 2s2 2p6 3s1। এই লাস্ট অরবিটালে তার ইলেকট্রন আছে একটা, এর আগের অরবিটালে তার ইলেকট্রন আছে 8টা। সে যদি কোনো রকমভাবে লাস্ট অরবিটালের এই একটা ইলেকট্রন সে কোনোভাবে দিয়ে দিতে পারে কাউকে, তাহলে তার যে লাস্ট অরবিটাল সেটা হয়ে যাবে এই 8টা। দ্যাটস ওয়াই সে চেষ্টা করবে এই একটা ইলেকট্রন সে কোনো রকমভাবে দান করে দিতে। তো সেজন্য সে এই লাস্ট 8টা ইলেকট্রনের অধিকারী হয়ে যায় লাস্ট অরবিটাল, এবং এই 2টা এবং 8টা হয়ে যায় হিলিয়াম 10। হিলিয়াম 10-এর মতো সে ইলেকট্রন বিন্যাস তখন লাভ করে। তাহলে সোডিয়ামের টার্গেট হচ্ছে সে হিলিয়াম 10-এর মতো হবে। সেমভাবে তুমি যদি অন্যান্য যে মৌল আছে লাইক ফ্লোরিনের দিকে তাকাও, ফ্লোরিন 9, ফ্লোরিন 9-এর দিকে তাকাও, লাস্ট ইলেকট্রন দেখতে পাও 2s2 2p5। তার ইলেকট্রন বিন্যাসে কয়টা ইলেকট্রন, লাস্ট অরবিটালে 7টা ইলেকট্রন। সে চাইবে একটা ইলেকট্রন কোনো রকমভাবে নিয়ে 8টা ফিল আপ করে সে এই সরি নিয়ন, এটা নিয়ন, নিয়ন 10, হিলিয়াম তো 2। তো এই যে এই সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সে কোনো রকমভাবে নিয়ন 10-এর মতো হতে চাইবে। সেমভাবে এই ফ্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করে তার সর্বশেষ ইলেকট্রন তাহলে কত হয়ে যাবে, 10টা হয়ে যাবে টোটাল ইলেকট্রন। তাহলে সেও হইতে চাবে আমাদের এই নিয়ন 10-এর মতো। তো আলটিমেটলি সবার গোল বা সবার প্রবণতা থাকে যে তারা কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো আচরণ দেখাবে। মনে করো নিয়নের আশেপাশে যে মৌলগুলো আছে, নিয়ন মনে করো 10, তাহলে 11 কি আছে সোডিয়াম, এই সোডিয়াম তার মতো হতে চায়। সোডিয়ামের উপরে কি আছে, সোডিয়াম 11, তারপর ক্যালসিয়াম 12, এই ক্যালসিয়াম আবার এর মতো হতে চায়, তাই না? তো অ্যালুমিনিয়াম 13, অ্যালুমিনিয়ামও নিয়নের মতো হতে চায়, সে 3টা ইলেকট্রন দান করে দিবে। এই যে ফ্লোরিন 9, ঠিক আছে, অক্সিজেন 8, এগুলো আবার নিয়নের মতো হতে চায়। তো এই যে আমাদের ইলেকট্রন দান বা ত্যাগ করে আলটিমেটলি তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের মতো প্রবণতা দেখাতে, ইলেকট্রন বিন্যাসের যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচার আসতে চায়। হিলিয়াম ছাড়া সকল মৌল, আমাদের হিলিয়াম একমাত্র যেখানে আমরা 2টা ইলেকট্রন পাবো সে 2-এর নিয়ম ফলো করে 1s2, এতটুকু ব্যাস। এর মধ্যে মানে আমাদের সীমাবদ্ধ 2-এর নিয়মটা আর কিছু না। এই যে হিলিয়ামের জন্য যেটা অষ্টক নিয়ম পড়তেছি, হিলিয়ামের জন্য ওইটা হচ্ছে জাস্ট শুধুমাত্র 2-এর নিয়ম। আর অষ্টক নিয়মটা যে বাকি মৌলগুলো আছে আমাদের এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো অনুগঠনকালে কোনো মৌল ইলেকট্রন গ্রহণ, বর্জন অথবা ভাগাভাগির মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। একেই অষ্টক নিয়ম বলা হয়। তাহলে অষ্টক নিয়ম কাকে বলা হয়? অষ্টক নিয়ম মানে হচ্ছে তার সে 3টা প্রসিডিউর তার কাছে আছে। সে হলো ইলেকট্রন গ্রহণ করতে পারে, না হয় সে বর্জন করতে পারে, না হয় সে দুটোটাই যদি করতে না পারে তাহলে সে ভাগাভাগি বা শেয়ার করতে পারে। এগুলোর মাধ্যমে সে যদি সর্বশক্তি স্তরে যে কোনোভাবে 8টা ইলেকট্রন ফিল আপ করে তখন তাকে আমরা বলি অষ্টক নিয়ম সে মেনে চলেছে। মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণুর কার্বনের শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা, যেখানে 4টা ইলেকট্রন কার্বনের নিজস্ব, বাকি 4টা ইলেকট্রন হাইড্রোজেন পরমাণু থেকে আমাদের আসছে। এই চিত্রটা খেয়াল করো, এই চিত্র আমাদের এগুলো দেওয়া আছে। এই যে এখানে মাঝখানের যে চিত্র, মাঝখানে যেটা দেখতে পাচ্ছি এটা হলো কার্বন, এটা হচ্ছে কার্বন। এই কার্বনের এটা 2টা ইলেকট্রন, এখানে 2টা ইলেকট্রন। এই যে এখানে একটা আমি যেটা ক্রস দিচ্ছি এটা হচ্ছে কার্বন ইলেকট্রন, যেটা ক্রস দিচ্ছে এটা হচ্ছে কার্বন ইলেকট্রন, যেটা ক্রস দিচ্ছে এটা কার্বন ইলেকট্রন।
এটাও কার্বনের ইলেকট্রন। এখন তাহলে বাকি ইলেকট্রন কই আসছে? এই যে আমরা জানি কার্বন 6, তাই না? কার্বন 6, তাহলে 1s2 2s2 2p2। তো লাস্ট অরবিটাল ইলেকট্রন কত? 4। এই যে লাস্ট অরবিটাল ইলেকট্রন কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা ক্রস। এখন তো এই যে হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন এই জায়গায় শেয়ার করছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এই জায়গায় শেয়ার করছে, হাইড্রোজেনের একটা ইলেকট্রন এখানে শেয়ার করছে, হাইড্রোজেনের একটা এখানে শেয়ার করছে। এইভাবে দেখো হাইড্রোজেন ফলো করছে 2 এর নিয়ম, সে মনে করছে যে 2টা ইলেকট্রন নিতে হয়। আবার কার্বন মনে করতেছে সে অষ্টক নিয়ম ফিল আপ করছে, এখানে সে 2টা 4টা 6টা 8টা ইলেকট্রনই তার। তো এভাবে তার নিজস্ব আছে 4টা ইলেকট্রন, বাকি 4টা হাইড্রোজেন আছে আবার 4টা ইলেকট্রন। এভাবে সে ইলেকট্রন শেয়ার করেছে, ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে সে অষ্টক নিয়মে গেছে। তো অষ্টক নিয়মের কিছু সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানী একটি নতুন নিয়মের উপস্থাপন করেন যাকে বলা হয় 2 এর নিয়ম। এই 2 এর নিয়মটা আমাদের হিলিয়াম যেটা আছে এটার জন্য আমাদের করা হয়। তো 2 এর নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে 2টি বা 8টি ইলেকট্রন বিদ্যমান, তেমনি অনুগঠনে কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া বিদ্যমান থাকবে। এটি হচ্ছে 2 এর নিয়ম। আচ্ছা, 2 এর নিয়মটা কিন্তু আরেকটু ইলাবোরেট, আমাদের চিন্তা আপনার বাইরে একটু নিতে হবে এটাকে। কেমন? এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমন হয়? এটা কোনো পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া, মানে খেয়াল করে জোড়া, কিন্তু জোড়াতে কয়টা থাকে? 2টা ইলেকট্রন না? জোড়াতে কয়টা থাকে? 2টা ইলেকট্রন। মানে বিজোড় অবস্থায় খুব একটা থাকতে চায় না ইলেকট্রনগুলো, তারা সচরাচর সর্বোচ্চ চেষ্টা দেখাবে যে জোড়া অবস্থায় আসতে। তো কোনো পরমাণুর শক্তি স্তরে 1 বা একাধিক জোড়া বিদ্যমান থাকবে, এটাই হচ্ছে 2 এর নিয়ম। তাহলে 1 বা একাধিক জোড়া বিদ্যমান থাকা, এটাই হচ্ছে 2 এর নিয়ম। অর্থাৎ অণুতে যে কোনো পরমাণুর সর্বশক্তি স্তরে 1 বা একাধিক ইলেকট্রন অবস্থান করবে, 1 বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে, 1 বা একাধিক ইলেকট্রন জোড়া অবস্থান করবে। তো আমরা মূলত উদাহরণের মাধ্যমে সবগুলো পড়বো। অষ্টক এবং 2 এর নিয়ম আমাদের মূলত এতটুকুই। এরপর আসলে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। আমরা যে নিষ্ক্রিয় গ্যাস বললাম, এই নিষ্ক্রিয় গ্যাসের ডিটারমিনেন্টগুলো একটু দেখলে ভালো হয়। এই যে হিলিয়ামটা খেয়াল করো, হিলিয়ামের ক্ষেত্রে 1s2, নিয়মটা কেন 1s2 2s2 2p6, লাস্ট অরবিটাল ইলেকট্রন কটা? 8টা। আর্গন 18, আর্গন 3 লাস্ট অরবিটাল ইলেকট্রন 8টা। এগুলো প্র্যাকটিস করবা। ক্রিপ্টন হচ্ছে কত? 36, লাস্ট অরবিটাল ইলেকট্রন 8টা। ক্রিপ্টন পর্যন্ত করলে চলবে। জানানো হচ্ছে আমাদের লাস্ট অরবিটালে কয়টা? 8টা। র্যান্ডন হচ্ছে আমাদের লাস্ট অরবিটালে কয়টা? 8টা। তো এই যে নিষ্ক্রিয় গ্যাস সময় ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখা যায় যে হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 2টা ইলেকট্রন রয়েছে, এবং হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে 2টা ইলেকট্রন প্রয়োজন হয়। হিলিয়ামের ক্ষেত্রে খেয়াল করো, এখানে আমাদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা রয়েছে কয়টা? 2টা। হিলিয়ামের বেলায় তার সর্বশেষ শক্তি স্তর পূর্ণ করতে আরও 2টা ইলেকট্রন প্রয়োজন হয়, কাজে ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল। মানে আমরা জানি যে তারা জোড়ায় 1 বা একাধিক জোড়ায় থাকতে চায় 2 এর নিয়ম অনুসারে, তাহলে এখানে 1 জোড়া ইলেকট্রন আছে, তাহলে কোনো অসুবিধা নেই। আবার এখানে খেয়াল করো, এখানে কয় জোড়া ইলেকট্রন আছে? 4 জোড়া ইলেকট্রন আছে, তাহলে কোনো অসুবিধা নেই। এখানে কত জোড়া আছে? এখানে 4 জোড়া ইলেকট্রন আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তো এভাবে 2 এর নিয়ম কিন্তু আমরা সবগুলোতে অ্যাপ্লাই করতে পারি। কাজেই এই ইলেকট্রন বিন্যাস হচ্ছে স্থিতিশীল। অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের বেলায় তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টা, NS2 NP6, n এর মান যে কোনো কিছু হইতে পারে। n এর মান এক্ষেত্রে 3, এক্ষেত্রে 4, এক্ষেত্রে 5, এক্ষেত্রে 6 ইলেকট্রন বিদ্যমান। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন থাকলে তারা সর্বাধিক স্থিতিশীলতা অর্জন করে। তাহলে 8টি ফিল আপ থাকলে তারা সর্বশেষ, মানে সর্বোচ্চ পরিমাণে স্টেবল হবে। সর্বশেষ শক্তি স্তরে 2টি থাকলে তাকে দ্বিতীয় বলা হয়, 8টি থাকলে তাকে অষ্টক বলা হয়। সর্বশেষ শক্তি স্তরে দ্বিতীয় বা অষ্টক পূর্ণ থাকার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিকতর স্থিতিশীল হয়। অধিকতর স্থিতিশীলতার কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলো অন্য কোনো মৌলকে আকর্ষণ ইলেকট্রন প্রদান করে না, এমনকি অপর কোনো মৌল থেকে ইলেকট্রন গ্রহণও করে না। এরা রাসায়নিকভাবে আসক্তিহীন পরিবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বাকি কোনো মৌলেরই সর্বশেষ শক্তি স্তরে এরূপ দ্বিতীয় বা অষ্টকপূর্ণ থাকে না, ফলে এরা স্থিতিশীল হয় না। অন্যান্য মৌলের স্থিতিশীলতা অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে দ্বিতীয় বা অষ্টক পূরণ করতে চায়, এজন্য তারা ইলেকট্রন গ্রহণ প্রদান ভাগাভাগি করে আলটিমেটলি বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এখানে একটা বিষয় মনে রাখবা, আমাদের নিষ্ক্রিয় গ্যাসের পরে, এটা এইচএসসি মেডিকেলে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন জায়গায় আসে, যদি তোমাদের এই কথাটা না আসলে এইচএসসিতে গেলে পড়বা। নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল বলা হয় আমাদের নাইট্রোজেনকে, নাইট্রোজেন 7কে। নিষ্ক্রিয় গ্যাসের পরে সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হচ্ছে নাইট্রোজেন 7। কেন হয়? ইলেকট্রন বিন্যাসটা করতে 1s2 2s2 2p3, 1s2 2s2 2p3, এটাই তো। খেয়াল করো, আমাদের 2p কথা হয় সচরাচর, 2p কথা হয় 2p6 হয়। তো এক্ষেত্রে আমাদের 2p অরবিটালটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, এটা হচ্ছে 2p3 অবস্থায় আছে, এবং এই জন্য অর্ধপূর্ণ অবস্থায় থাকার কারণে এই 2p3-তে আমাদের এখানে যদি তুমি বক্স করো, এই জায়গায় 1s2 2s2 ফিল আপ, দেন আমরা জানি এখানে তোমার ইলেকট্রন বিন্যাসে বক্স করলে এখানে একটা 3টা ইলেকট্রন আছে, তাহলে সর্বোচ্চ বিজোড় অবস্থায় আছে। এই সহজে চাইবে না এখানে ইলেকট্রন নিয়ে এসে এর বিকর্ষণগুলো বাড়ায় দেয়। আমরা জানি ইলেকট্রন সবসময় নিজেদের প্রতি বিকর্ষণ করে। তো এখানে সে মোটামুটি ইলেকট্রন আসক্তি খুব একটা নাই, লাইক নিষ্ক্রিয় গ্যাসের মতো একটা ইনার্ট গ্যাসের মতো। সবচেয়ে ইনার্ট গ্যাসের পরে যদি বলা হয় সবচেয়ে নিষ্ক্রিয় মৌলকে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, কারণ সে 2p3 অবস্থায় আছে, মানে অর্ধপূর্ণ অবস্থায় আছে। এবার আসে রাসায়নিক বন্ধন বা রাসায়নিক বন্ধন গঠনের কারণ। অলরেডি পড়ে ফেলেছো রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? ওই যে সর্বশেষ শক্তি স্তর অষ্টক ফিল আপ করা।
তাহলে এই যে মূল কারণ হলো পরমাণুগুলো সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনগুলো নিষ্ক্রিয় গ্যাসীয় স্থিতিশীলতা ইলেকট্রন বিন্যাস লাভের জন্য দিতে হবে অষ্টক লাভের প্রবণতা। আচ্ছা, তো আমরা তিন প্রকারের বন্ধন নিয়ে আলোচনা করব। তিন প্রকারের বন্ধন নিয়ে আলোচনা করব হচ্ছে আমরা ফার্স্ট অফ অল পড়ব আয়নিক বন্ড, দেন পড়ব আমরা কোভ্যালেন্ট বন্ড, দেন আমরা পড়ব হচ্ছে মেটালিক বন্ড। আয়নিক বন্ধন মানে হচ্ছে আয়নিক বন্ধন, কোভ্যালেন্ট বন্ড মানে হচ্ছে সমযোজী বন্ধন, মেটালিক বন্ড মানে হচ্ছে ধাতব বন্ধন। আমরা ফার্স্ট অফ অল যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে আয়নিক বন্ধনে কি থাকবে? আয়নিক বন্ধনে থাকবে আয়ন থাকবে। আয়ন দুই প্রকার হতে পারে, আয়ন ক্যাটায়ন হতে পারে, অ্যানায়ন হতে পারে। ক্যাটায়ন কীভাবে সৃষ্টি হয়, অ্যানায়ন কীভাবে সৃষ্টি হয়, এবার আমরা একটু দেখব। তাহলে ক্যাটায়ন্স, অ্যানায়ন্স। আমরা জানি সাধারণ অবস্থায় পরমাণু যতটা ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন শক্তি স্তরে ঠিক ততটা ইলেকট্রন বা নেগেটিভ আধান বিশিষ্ট ইলেকট্রন থাকে। তো এটা তো আমাদের আগেই জানা আছে। পরমাণুর আমরা জানি মাঝখানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, পজিটিভ আধান চার্জ থাকবে, এবং এখানে ইলেকট্রনগুলোও সেম পরিমাণে থাকবে। এর ফলে পরমাণুটা সামগ্রিকভাবে আধান বা চার্জ নিরপেক্ষ হয়। এর ফলে আমাদের পরমাণুটা সামগ্রিকভাবে আধান বা চার্জ নিরপেক্ষ হয়। এখানে যদি 11টা ইলেকট্রন আমাদের বাইরে থাকে, তাহলে 11টা প্রোটনে ভিতরে থাকবে। এরকম একটা আধান নিরপেক্ষ পরমাণু শক্তি স্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিলে পরমাণু আধান নিরপেক্ষ থাকে না। তাহলে তুমি এখানে মাঝখানে প্রোটন আছে 11টা, তোমার এখানে বাইরে ইলেকট্রনও আছে 11টা। তুমি যখন টাচ করে এখান থেকে ইলেকট্রন সরাই নিবা, এ জায়গায় আর সবকিছু স্বাভাবিক থাকবে? নিশ্চয়ই না, সবকিছু আর স্বাভাবিক থাকবে না। এটি সামগ্রিকভাবে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হবে। ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ বিশিষ্ট এরূপ আয়নকে আমরা ক্যাটায়ন বলি। তাহলে একটু বিষয়টা খেয়াল করো তো। এখানে তুমি একটা আধান আঁকো। এই যে এখানে এখানে একটা মনে করো এটা হচ্ছে সোডিয়াম। এই সোডিয়ামের ভিতরে এখানে তোমার সোডিয়ামের ভিতরে স্বাভাবিকভাবে এখানে ইলেকট্রন আছে কয়টা? ইলেকট্রন আছে তোমার 11টা। প্রোটন আছে কয়টা? প্রোটন আছে তো কয়টা? 11টা। ইলেকট্রন আমরা জানি নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন আমরা জানি পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন তুমি কি করলা? ইলেকট্রনের লাস্ট সেলে যে একটা ইলেকট্রন আছে এটা তুমি বাইরে বের করে নিলা। বাইরে বের করে নেওয়ার পরে ইলেকট্রন হয়ে গেছে কয়টা? ইলেকট্রন হয়ে গেছে 10টা। আচ্ছা, খেয়াল করে এই জায়গায় আমরা জানি ইলেকট্রন এবং প্রোটন পরস্পরকে নিউট্রাল করে। তার মানে এখানে নিউট্রাল করার পরে 11টা প্রোটন, 11টা ইলেকট্রন 11টা প্রোটনকে নিউট্রাল করে ফেলবে। আলটিমেটলি চার্জ কত? 0। এই জন্য আমরা এটাকে এরকম আকারে লিখি, শুধু সোডিয়াম। বাট তুমি যখন একটা ইলেকট্রন বের করে নিলা, তখন ইলেকট্রন সংখ্যা হয়ে গেল কত? 10টা। প্রোটন সংখ্যা কত হয়ে গেল? প্রোটন সংখ্যা কিন্তু তুমি নাড়ো নাই, প্রোটন সংখ্যা কিন্তু একই আছে নিউক্লিয়াসের ভিতরে। প্রোটন সংখ্যা কিন্তু 11টাই আছে। এখন এই 10টা ইলেকট্রন তো আমাদের 10টা প্রোটনকে নিউট্রাল করবে। তাহলে আরেকটা প্রোটন এক্সট্রা রয়ে যাবে না? একটা প্রোটন এক্সট্রা রয়ে যাবে। তো আমরা জানি প্রোটনের চার্জ কী হয়? প্রোটনের চার্জ হয় পজিটিভ। এই যে আমরা এই পজিটিভটাকে সোডিয়াম প্লাস আকারে উপরে লিখি। এই প্লাস মানে হচ্ছে এখানে একটা পজিটিভ চার্জ বেশি আছে। এই প্লাসের মানে হচ্ছে এখানে একটা পজিটিভ চার্জ বেশি আছে। তুমি একটা প্রোটন বেশি রেখেছো, যেহেতু একটা প্রোটন তুমি বাড়তি নিয়ে নিছো, এই যে একটা প্রোটনের চার্জটা এই জায়গায় আমরা উপরে প্লাস আকারে লিখি, এবং এটাই হচ্ছে ক্যাটায়ন। তো এই যে এটি সামগ্রিকভাবে ধনাত্মক আধান বিশিষ্ট আয়নে পরিণত হয়, এবং এই ধনাত্মক আধান বিশিষ্ট আয়নকে আমরা বলি ক্যাটায়ন। সাধারণত পর্যায়সারণীর বামের মৌল বা ধাতুগুলো তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য ক্যাটায়ন সৃষ্টি হয়। এবার আসো, আমাদের সাধারণত ক্যাটায়ন কারা হইতে চায়? তোমরা পর্যায়সারণীর বাম দিকের মৌলগুলো খেয়াল করো তো। গ্রুপ 1 এর মৌলগুলো লাস্ট সেল ইলেকট্রন আছে একটা, গ্রুপ 2 এর লাস্ট সেল ইলেকট্রন আছে দুইটা, গ্রুপ 13 এর লাস্ট সেল ইলেকট্রন আছে তিনটা। তাহলে এরা খুব সহজে ইলেকট্রন দান করতে পারবে না। গ্রুপ 1 এর লাস্ট সেল ইলেকট্রন একটা, তাহলে সে যদি তোমার আয়নে পরিণত হতে চায়, তাহলে সে অষ্টক ফিল আপ করতে চায়, তাহলে 7টা ইলেকট্রন নিতে হবে। দিস ইজ কোয়াইট ইম্পসিবল, লাইক ইম্পসিবল এটা। তো এটা যেহেতু সম্ভব না, সে একটা ইলেকট্রন খুব সহজে দান করতে বিশ্বাসী। গ্রুপ 2ও সেমভাবে 2টা ইলেকট্রন দান করতে বিশ্বাসী। গ্রুপ 3ও সেমভাবে 3টা ইলেকট্রন দান করতে বিশ্বাসী, তারা ইলেকট্রন গ্রহণ করবে না। তো এই যে আমাদের পর্যায়সারণীর বাম দিকের মৌলগুলা, গ্রুপ 1-এর আমরা দেখব সবসময় সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, এভাবে। হ্যাঁ, গ্রুপ 1-এর যে মৌলগুলো আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম প্লাস, তার লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, পটাশিয়াম প্লাস, রুবিডিয়াম প্লাস, সিজিয়াম প্লাস, এভাবে দেখব। তারপর যে মৌলগুলো তোমার গ্রুপ দিয়ে আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো দেখবা বেরিলিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, এই 2 প্লাস 2 প্লাস আকারে দেখবা, কারণ 2টা ইলেকট্রন দান করবে তারা। তো পর্যায় বামের মৌল বা ধাতুগুলা তাদের সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসীয় ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে ক্যাটায়নের সৃষ্টি করে। যেমন লিথিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জনের মাধ্যমে লিথিয়াম ক্যাটায়ন তৈরি করে। এই যে লিথিয়াম প্লাস তৈরি করলে সে একটা ইলেকট্রন দান করে দিয়ে। তো এখানে খেয়াল করি লিথিয়াম পরমাণু স্বাভাবিক আকার স্বাভাবিক যে সিম্বল এটা হচ্ছে এটা, এবং লাস্ট সেলে একটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন সে দান করে দিবে, দান করে দিয়ে লিথিয়াম প্লাস আয়নে পরিণত হবে, একটা ইলেকট্রন এখানে দান করে দিছে।
সেমভাবে সোডিয়ামও আমাদের একই কাজ করবে, লাস্ট ইলেকট্রন দান করে দিয়ে সে সোডিয়াম প্লাস আকারে পরিণত হবে। বলতে পারবা ধাতুসমূহ, তাহলে এগুলো কি? আমরা গ্রুপ একের মৌলগুলো ধাতু বলি না। ধাতু সংজ্ঞা কি? যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ধাতু, যারা ইলেকট্রন দান করে তারা হচ্ছে ধাতু। তাহলে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে অধাতু। আমরা জানি অধাতুর কারা? ওই যে গ্রুপ 15 এর মৌলগুলো, লাস্ট সেলে 5টা ইলেকট্রন আছে, 3টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রুপ 16 এর মৌলগুলো, লাস্ট সেলে 6টা ইলেকট্রন আছে, তারা 2টা ইলেকট্রন গ্রহণ করবে। গ্রুপ 17 এর মৌলগুলো, লাস্ট সেলে 7টা ইলেকট্রন আছে, 1টা ইলেকট্রন গ্রহণ করবে। এরা হচ্ছে কি? অধাতু। তাহলে আমরা এখন যেগুলো পড়তেছি গ্রুপ 1, 2, 13 এগুলো হচ্ছে তোমার ধাতু। গ্রুপ 1, 2, 13 এগুলো হচ্ছে তোমার ধাতু। গ্রুপ 1, 2, 13 এগুলো হচ্ছে ধাতু, কারণ এগুলো ইলেকট্রন ত্যাগ করবে। এই সামগ্রিক আইডিয়াটা তোমার রাখতে হবে একদম পর্যায় সারণীর, যে 1, 2, 13, 14, 15, 16 এই বিক্রিয়া কোন গ্রুপে কী হয়, তাহলে তোমার একদম সামগ্রিক রসায়নের যে কম্প্যাক্ট একটা নলেজ এটা থাকবে, যে কোনো জায়গায় তুমি কাজে লাগাতে পারবা। তো গ্রুপ 1, 2, 13 এগুলা ইলেকট্রন দান করতে বিশ্বাসী, কারণ তারা সহজে ইলেকট্রন দান করবে, গ্রহণ করবে না। এবং তারা হচ্ছে ধাতু, কারণ ইলেকট্রন দান করতেছে। আর গ্রুপ 17, 16, 15 এগুলো হচ্ছে অধাতু, কারণ তারা ইলেকট্রন গ্রহণ করবে। তো ধাতু সমূহ তাদের সর্বশক্তি ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্যাটায়ন তৈরি করে। কেন ছেড়ে দেয়? এখন কেন কথা হচ্ছে আমাদের কেন ছেড়ে দেয়। আমরা জানি পর্যায় সারণীর কোনো একটা পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলসমূহের ধাতব ধর্ম ধীরে ধীরে হ্রাস পায়। এই যে বাম থেকে ডানে গেলে আমরা জানি ধাতব ধর্ম হ্রাস পায় না, কারণ ধাতু মানে কি? ধাতু মানে কি? যে যত সহজে ইলেকট্রন দান করতে পারবে। তুমি লিথিয়াম, তুমি গ্রুপ 1 এর মৌলগুলো একটা ইলেকট্রন যত সহজে দান করতে পারবে, গ্রুপ 2 এর মৌলগুলো 2টা ইলেকট্রন তত সহজে দান করতে পারবে না। একটু বেশি শক্তি তাকে তোমার খরচ করতে হবে, মানে তত সহজ না। গ্রুপ 13 এর ক্ষেত্রে আরেকটু কঠিন। তো এইভাবে যত বাম থেকে ডান দিকে যাবে ধাতব ধর্মটা তত হ্রাস পেতে থাকে। অধাতব ধর্ম আবার তখন বৃদ্ধি পায়। অধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন গ্রহণের প্রবণতা। এই যে গ্রুপ 14 থেকে সমান সমান গ্রুপ 15 থেকে আবার ইলেকট্রন গ্রহণ করা শুরু করে, 16 থেকে আরও গ্রহণ করবে, 17 থেকে একদম গ্রহণ করবেই। একটা ইলেকট্রন মাত্র বাকি আছে, তার 7টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন খুব দ্রুত চাইবে সে গ্রহণ করে ফেলতে। দ্যাটস অধাতব ধর্ম সে তার মাঝে বৃদ্ধি পায়। অর্থাৎ পর্যায়ের বামের মৌলসমূহ হলো ধাতু, পর্যায়সমূহের ডান পাশের মৌলসমূহ হলো অধাতু। তাহলে পর্যায়সমূহের বাম পাশের মৌলগুলো হচ্ছে ধাতু, ডান পাশের মৌলগুলো হচ্ছে অধাতু। আবার একই পর্যায়ের বাম দিকের ডান দিকে মৌলসমূহ আকারও ধীরে ধীরে হ্রাস পায়। এই যে বাম থেকে ডান দিকে গেলে আকারও আমরা জানি হ্রাস পায়। এই কারণে একই পর্যায়ে অবস্থিত মৌলসমূহ ধাতুগুলোর চেয়ে ধাতুগুলোর আকার বড় হয়ে থাকে। তাহলে আমরা জানি যেগুলো বাম দিকে আছে এগুলোর আকার বড় হবে ডান দিকে থেকে, কারণ বাম থেকে ডান দিকে গেলে আকার হ্রাস পেতে থাকে। সর্বশেষ শক্তি আছে ইলেকট্রন বাড়তে থাকে উইথাউট ইনক্রিজিং অফ অরবিটাল। এক্ষেত্রে আমাদের অরবিটাল বাড়া ছাড়া, মানে শক্তি স্তর বা কক্ষপথ বৃদ্ধি ছাড়াই আমাদের এখানে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, ফলে আকর্ষণটা বৃদ্ধি হয়, আকার ছোট হইতে থাকে। এবং ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তরে 1, 2, 3 ইলেকট্রন থাকতে পারে। আকার বড় হওয়ার কারণে ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রন নিউক্লিয়াস থেকে দূরে থাকে এবং নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম হয়, দুর্বলভাবে আবদ্ধ থাকে, ফলে আয়নীকরণ শক্তির মান অনেক কম হয়। অর্থাৎ সামান্য পরিমাণ শক্তি প্রয়োগ করলে ধাতুগুলোর সর্বশেষ শক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি বিন্যাস অর্জন করতে পারে এবং ক্যাটায়নে পরিণত হতে পারে। এজন্য মূলত তারা ক্যাটায়নে পরিণত হয়। তারা ক্যাটায়নে তারা কেন পরিণত হয়? ওই যে তারা খুব সহজে ইলেকট্রন দান করতে পারে, দ্যাটস ওয়াই তারা ধাতু, এবং ধাতু বলে তারা আবার ক্যাটায়নে পরিণত হইতে পারে সহজে। অন্যদিকে অধাতুগুলো ক্যাটায়ন তৈরি করতে পারে না, কারণ তারা ইলেকট্রন তাদের মাঝে যে ক্যাটায়ন হওয়ার জন্য যে ইলেকট্রন দান করার যে প্রসেস, এই প্রসেস অনেক বেশি আয়নীকরণ শক্তির প্রয়োজন হবে, যে আয়নীকরণ শক্তির আসলে কখনো প্রকৃতি থেকে সাপ্লাই করা কখনো সম্ভব না। তো অধাতুগুলোর পর্যায়সারণীর ডান দিকে অবস্থিত, যাদের ক্ষেত্রে 5টা, 6টা, 7টা পর্যন্ত ইলেকট্রন থাকে। 5টা ইলেকট্রন দান করা সম্ভব না, 6টা ইলেকট্রন দান করা সম্ভব না, 7টা ইলেকট্রন দান করতে কখনোই সম্ভব না। তো এদের আকার একই পর্যায়ে, আবার এদের আকারও কিন্তু ছোট। আকার ছোট মানে কি? এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত, ফলে অনেক বেশি আকৃষ্ট অবস্থায় থাকে, তাদেরকে নিয়ে যাওয়া অনেক বেশি কষ্টকর হয়। ছোট আকারের কারণে সর্বশক্তি হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি থাকে এবং এদের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ অনেক বেশি হয়। এই যে তারা কাছাকাছি থাকায় নিউক্লিয়াসের প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি হয়, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়, আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হবে তাদের। এরূপ কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রনকে সরিয়ে নিতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যা সাধারণ অবস্থায় কোনো রাসায়নিক বিক্রিয়া থেকে সহজে পাওয়া যায় না। এ কারণে অধাতুগুলো ধনাত্মক বা তথা ক্যাটায়ন তৈরি করে না, তাহলে তারা অ্যানায়ন তৈরি করবে। তাহলে কি অধাতুগুলো তার সর্বশক্তি ইলেকট্রন পরিবর্তন ঘটায় না? অবশ্যই ঘটায়। মানে সর্বশক্তিতে কোনো পরিবর্তন ঘটায়? অবশ্যই। যেহেতু এদের সর্বশক্তি অষ্টক অপেক্ষা সাধারণত 1, 2, 3টা ইলেকট্রন কম থাকে, সেহেতু তারা সেই সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে সহজেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে।
করে। মানে তুমি বলতেছো অধাতুগুলো ক্যাটায়নে পরিণত হয় না, তাহলে দিয়ে তারা কিছুই করে না? অবশ্যই করে, তারা ইলেকট্রন গ্রহণ করবে। যাদের ক্ষেত্রে 5টা ইলেকট্রন আছে তারা 3টা ইলেকট্রন গ্রহণ করবে, যাদের ক্ষেত্রে 6টা ইলেকট্রন আছে তারা 2টা ইলেকট্রন গ্রহণ করবে, যাদের ক্ষেত্রে 7টা ইলেকট্রন আছে তারা 1টা ইলেকট্রন গ্রহণ করবে, দেন অষ্টক ফিল আপ করবে। গ্রুপ 15 এর মৌলগুলা 3টা ইলেকট্রন গ্রহণ করে, গ্রুপ 16 এর মৌলগুলা 2টা ইলেকট্রন গ্রহণ করে, গ্রুপ 17 এর মৌলগুলা 1টা ইলেকট্রন গ্রহণ করে, তাই না? এই জন্য তারা 1 2 3 এভাবে ইলেকট্রন কম থাকায় সেই সংখ্যক ইলেকট্রন তারা গ্রহণ করে সহজে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। এদের ইলেকট্রন আসক্তির মান বেশি। খেয়াল করো, আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। আবার বলছি, আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে। ইলেকট্রন আসক্তি মানে কি? অ্যাফিনিটি অফ ইলেকট্রন, ইলেকট্রনকে সে কত জোরে আকর্ষণ করছে। গ্রুপ 17 এর মূল তার দরকার মাত্র একটা ইলেকট্রন, আকারও ছোট, খুব সহজে সে খুব বেশি আকর্ষণ করবে না এই একটা ইলেকট্রনকে। গ্রুপ 16 আরেকটু কম আকর্ষণ করবে, গ্রুপ 15 আরেকটু কম আকর্ষণ করবে। মানে তুমি যখন, এই যে আমি যদি উল্টাটা বলি, গ্রুপ এই যে 15 ইলেকট্রনগুলা মোটামুটি আকর্ষণ করবে, গ্রুপ 16 আরও বেশি আকর্ষণ করবে, 17 সবচেয়ে বেশি আকর্ষণ করবে একটা ইলেকট্রনকে, কারণ আকার ছোট হতে চাচ্ছে, আকার ছোট হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসটা অনেক বেশি কাছাকাছি চলে আসছে, সর্বশেষ অরবিটালের আকারটা ছোট হওয়ায় ইলেকট্রনকে আকর্ষণ করবে বেশি, মানে ইলেকট্রন আসক্তির মান বেশি, মানে ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা বেশি থাকে আর কি। ইলেকট্রন গ্রহণের ফলে এদের নিউক্লিয়াসে অধ্যবস্থিত ধনাত্মক প্রোটন সংখ্যা আছে, ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়। এবার এটা খেয়াল করতে, যদি একটা উদাহরণ দিয়ে বলি, এই যে ক্লোরিনের ক্ষেত্রে স্বাভাবিক ইলেকট্রন সংখ্যা কত তার? স্বাভাবিক ইলেকট্রন সংখ্যা হচ্ছে তার 17টা। প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যা হচ্ছে তাও 17টা। এখন তুমি কি করলা, এই ক্লোরিন তো আমরা জানি অষ্টক ফিলাপের জন্য সে কি করে বসলো, সে একটা ইলেকট্রন গ্রহণ করে ফেললো, 18টা ইলেকট্রন তার এখন হয়ে গেল। বাট প্রোটন সংখ্যা তো আগের মতো আছে, প্রোটন সংখ্যা আগের মতো 17টা আছে। আমরা জানি ইলেকট্রন হচ্ছে পজিটিভ, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, এবং ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। তো এখানে সিম্পলি কী হবে, আমাদের এই একটা ইলেকট্রন যেহেতু বাড়তি, ওই ইলেকট্রনের চার্জটা আমরা ক্লোরিনের উপর এখানে নেগেটিভ চার্জ আকারে লিখি, এটাকে বলি আমরা অ্যানায়ন। যেমন ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের আর্গন, এটা আর্গনের মতো হয়ে গেছে না? এখন 18টা ইলেকট্রন, 18টা কে হয়? 18টা জানি আর্গন হয়, তাহলে আর্গনের মতো ইলেকট্রন বিন্যাস লাভের মধ্যে ক্লোরাইড আয়ন তৈরি করে। এই যে খেয়াল করো, ক্লোরিন পরমাণু, এই ক্লোরিন পরমাণুতে 2টা 4টা 6টা 7টা, আরেকটা ইলেকট্রন গ্রহণ করতে পারলেই সে অষ্টক ফিল আপ করবে, সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, গ্রহণ করে সে অষ্টক ফিল আপ করলো এবং ক্লোরাইড আয়নে পরিণত হলো, Cl মাইনাসে পরিণত হলো। এটা হচ্ছে আমাদের ক্যাটায়ন এবং অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন কি? ক্যাটায়ন হচ্ছে ধাতুসমূহ হয়। ক্যাটায়ন কারা হয়? ক্যাটায়ন হয় ধাতুসমূহ যারা গ্রুপ 1 2 13 এর মূলসমূহ, যারা যথাক্রমে গ্রুপ 1 এর মূলকে একটা ইলেকট্রন দান করে, গ্রুপ 2 এর মূলকে 2টা ইলেকট্রন দান করে, গ্রুপ 13 এর মূলগুলো 3টা ইলেকট্রন দান করে। এগুলো দান করে তারা সহজে ক্যাটায়নে পরিণত হইতে পারে। আর অ্যানায়ন কারা? অ্যানায়ন হচ্ছে গ্রুপ 16 এর মূল, গ্রুপ 17 এর মূল, গ্রুপ 15 এর মূল, তারা খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাদের ইলেকট্রন আসক্তি বেশি। ইলেকট্রন আসক্তি বেশি থাকার জন্য তারা ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়নে পরিণত হয়। এখন এই ক্যাটায়নে পরিণত হলে, অ্যানায়নে পরিণত হলে, এখন এদের মাঝে কি হবে সেটা আমরা পড়বো আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন এই টপিকে। তোমরা কি বুঝতে পারছো এতটুকু? এতটুকু পর্যন্ত যা বলেছি বুঝতে পারছো? জি। জি। ওকে, আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন, তাহলে আমরা ক্যাটায়ন অ্যানায়ন পড়ে ফেলছি, এবার আর কিছু নেই, এগুলো একটা বল দ্বারা আকর্ষণ করবে পরস্পরকে। ধাতুগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক কম হওয়ায়, এই যে ধাতুগুলো আয়নীকরণ শক্তির মান অনেক কম, কারণ তারা খুব সহজ ইলেকট্রন দান করে দিতে পারে। আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে হচ্ছে ইলেকট্রন দান করে, ইলেকট্রন দান করতে, ইলেকট্রন ত্যাগ করে আয়নে পরিণত হইতে যে শক্তির প্রয়োজন, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। যেহেতু ধাতুগুলো ইলেকট্রন খুব সহজে দান করে, সোডিয়াম খুব সহজে ইলেকট্রন দান করবে, হ্যাঁ, এরপরে পটাশিয়াম খুব সহজে ইলেকট্রন দান করবে, তাহলে ধাতুগুলো ইলেকট্রন আয়নীকরণ শক্তির মান অনেক কম হয়, তারা অতি সহজেই সর্বশেষ শক্তি স্তরে 1/2 ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আধান বিশিষ্ট আয়ন বা ক্যাটায়নে পরিণত হয়, তাহলে ক্যাটায়নে পরিণত হলো। আবার অধাতুগুলো আমরা জানি ইলেকট্রন আসক্তির মান বেশি, তারা সহজেই সর্বশেষ শক্তি স্তরে 1/2 ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আধান বিশিষ্ট অ্যানায়নে পরিণত হবে। এভাবে একটা ক্যাটায়ন সৃষ্টি হওয়া, একটা অ্যানায়ন সৃষ্টি হওয়া, এই যে ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে যদি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, এই যে সোডিয়াম বললা, সোডিয়ামের মাঝে তুমি একটা প্লাস, মানে এটা একটা ধনাত্মক আধান বিশিষ্ট এখন তার মাঝে বেশি আছে। এ ক্লোরাইড বললা, ক্লোরাইডের মাঝে একটা ঋণাত্মক আধান বিশিষ্ট একটা চার্জ বেশি আছে, তার মানে এটার মাঝে একটা তোমার এই যে চার্জের সৃষ্টি হলো যেটা হচ্ছে পজিটিভ চার্জ, এটার মাঝে একটা চার্জের সৃষ্টি হলো যেটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো এখানে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে। আমরা জানি বিপরীত ধর্মী যে চার্জ তারা পরস্পরকে
আকর্ষণ করে। তো এদের মাঝে ইলেকট্রোস্ট্যাটিক একটা বল সৃষ্টি হবে এবং এই ইলেকট্রোস্ট্যাটিক বল বা কুলম্ব আকর্ষণ আমরা জানি বিপরীতের চারপাশে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের কারণে তারা একে অপরের সাথে যুক্ত হয়ে যাবে। একে অপরের সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এই আকর্ষণের ফলে ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পরের সাথে যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলি আমরা তড়িৎযোজী বন্ধন কিংবা আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কেন? কারণ তারা আয়নে পরিণত হওয়ার পরে এই বন্ধনে গঠিত হয়েছে। তড়িৎযোজী কেন? কারণ তারা তড়িৎ উৎপন্ন করেছে, লাইক ইলেকট্রোস্ট্যাটিক বা স্থির তড়িতের মাধ্যমে। সোডিয়াম প্লাস এটা একটা তড়িৎ, ক্লোরাইড মাইনাস এটা একটা স্থির তড়িৎ, পরস্পরের সাথে একটা বন্ধন আবদ্ধ হয়েছে যেটা আমরা বলি আয়নিক বন্ধন। সোডিয়াম পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য 8টা ইলেকট্রন গঠন করে সোডিয়াম প্লাস ক্যাটায়নে পরিণত হয়। ক্লোরাইড পরমাণু তার সর্বশেষ শক্তি স্তরে সোডিয়ামের ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস অর্জন করে তার সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন ফিল আপ করে। তাহলে ঘটনা কি করলো দেখো, এই যে এটা হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে লাস্টের একটা ইলেকট্রন বেশি আছে, সে একটা ইলেকট্রন দান করে সে সোডিয়াম প্লাসে পরিণত হলে একটা ইলেকট্রন আছে, ওই একটা ইলেকট্রন গ্রহণ করবে কে? ক্লোরাইড। আমরা জানি ক্লোরাইডের মাঝে ইলেকট্রন আসক্তি বেশি, একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড মাইনাসে পরিণত হবে। এখন এই সোডিয়াম এবং ক্লোরাইড পরস্পরের সাথে আবদ্ধ হয়ে সোডিয়াম ক্লোরাইড নামক যৌগ গঠন করবে। এই যে এটা হচ্ছে সোডিয়াম একটা ইলেকট্রন বেশি আছে, ক্লোরাইডের একটা ইলেকট্রন কম আছে, সোডিয়াম একটা ইলেকট্রন গ্রহণ করবে, আলটিমেটলি সোডিয়াম প্লাসে পরিণত হবে, এখানে ক্লোরাইড মাইনাসে পরিণত হবে এবং আমাদের যে যৌগটা গঠন করবে সেটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সেমভাবে ম্যাগনেসিয়াম অক্সাইডের মাঝে তুমি দেখো, ম্যাগনেসিয়ামের মাঝে আমরা জানি দুইটা ইলেকট্রন বাড়তি আছে, সে গ্রুপ 2 এর মৌল। ম্যাগনেসিয়ামে দুইটা ইলেকট্রন বাড়তি আছে, সে দুইটা ইলেকট্রন দান করে ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হবে। অক্সিজেন হচ্ছে আমাদের গ্রুপ 16 এর মৌল, তার কাছে দুইটা ইলেকট্রন কম আছে, তার 6টা ইলেকট্রন তার মাঝে, তো ফলে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে O2 মাইনাসে পরিণত হবে এবং যে বন্ধন আবদ্ধ হবে সেটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড। এই যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম পরমাণু, তার কাছে দুইটা ইলেকট্রন বাড়তি আছে, দুইটা ইলেকট্রন সে অক্সিজেনকে দিয়ে দিবে, ম্যাগনেসিয়াম 2 প্লাসে পরিণত হবে, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, O2 মাইনাসে পরিণত হবে, পরস্পরের সাথে আবদ্ধ হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড পরমাণু গঠন করবে, যৌগ গঠন করবে। সোডিয়াম হাইড্রেটও সেম, সোডিয়াম একটা ইলেকট্রন দান করবে, হাইড্রোজেনের ওই ইলেকট্রন গ্রহণ করবে এবং সোডিয়াম হাইড্রেট গঠন করবে। ক্যালসিয়াম অক্সাইডও সেম, ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন দান করবে, অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্যালসিয়াম অক্সাইড আয়নিক বন্ধন গঠন করবে। তো উপরের আলোচনা থেকে দেখা যায় যে ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে। তাহলে আমরা জানি ধাতুগুলো ইলেকট্রন বর্জন করে, বারবার বলতেছি ধাতু মানে কি? ধাতু মানে যারা ইলেকট্রন বর্জন করে, যারা ইলেকট্রন ত্যাগ করে। আর ধাতুগুলো কি? ওই যে ধাতু কর্তৃক বর্জনকৃত যে ইলেকট্রন এটাকে গ্রহণ করে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। তাহলে ধাতুগুলো ক্যাটায়ন হয়, অধাতুগুলো অ্যানায়ন হয়। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন যখন পরস্পরের সাথে কাছাকাছি আবদ্ধ হয় তখন তাকে আমরা বলি আয়নিক বন্ধন। গ্রুপ 1, 2 নম্বর ধাতুগুলো ধাতু ও মৌলসমূহ, তাহলে ধাতু মৌল কোনগুলা? গ্রুপ 1, 2, 13 এগুলা। আর গ্রুপ 16, 17 মৌলগুলা কেমন? মৌলগুলা হচ্ছে অধাতু ও মৌলসমূহ আয়নিক বন্ধন গঠন করে। তাহলে আয়নিক বন্ধন কাদের কাজের মাঝে হয়? আয়নিক বন্ধন হয় ধাতু প্লাস অধাতু এর মাঝে, আয়নিক বন্ধন হয় ধাতু প্লাস অধাতু এর মাঝে। এই ধাতুগুলো ইলেকট্রন দান করে ক্যাটায়নে পরিণত হয়, এই অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় এবং এই ক্যাটায়ন এবং অ্যানায়ন মিলে আলটিমেটলি যে বন্ধন তাকে বলি আমরা আয়নিক বন্ধন। বুঝে গেছে? তাহলে এই যে ধাতুগুলা গ্রুপ কোন আছে? গ্রুপ 1-এ, গ্রুপ 2-এ, অধাতুগুলো কোথায় আছে? গ্রুপ 16-তে, গ্রুপ 17-তে। এই যে ধাতুগুলো ইলেকট্রন দান করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে, ধাতুগুলো ইলেকট্রন দান করে ক্যাটায়নে পরিণত হবে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে, ক্যাটায়ন অ্যানায়নে যে বন্ধন তাকে বলে আয়নিক বন্ধন। তাহলে ধাতু প্লাস অধাতু মিলে কি বন্ধন? আয়নিক বন্ধন গঠিত হয়। তেমনিভাবে আচ্ছা, প্রত্যেকটা নিয়মের আবার কিছু ব্যতিক্রম থাকে। তো সেমভাবে এখানে গ্রুপ 13 নম্বরে অ্যালুমিনিয়াম মূলটা গ্রুপ 1 এবং 2 নম্বর মূল হওয়া সত্ত্বেও মূল না হওয়া সত্ত্বেও, মানে গ্রুপ 13 নাম্বার মূলটা কিন্তু গ্রুপ 1, 2 এর মূল না, এটা কিন্তু আয়নিক বন্ধন গঠন করে, ঠিক আছে? অন্য মৌলের সময় তাদের সর্বশেষ শক্তি স্তরে অনেক বেশি ইলেকট্রন দান করার কারণে তারা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করার প্রবণতা দেখে না, ফলে তারা আয়নিক বন্ধন গঠন করে না। সচরাচর আমরা দেখব গ্রুপ 1, 2 এর মৌলগুলো ক্যাটায়ন, গ্রুপ 16, 17 এর মৌলগুলো হচ্ছে অ্যানায়ন। তবে এখানে এটা গ্রুপ 13 এর মৌল, মানে আমরা জানি লাস্ট সালে 3টা ইলেকট্রন আছে, তারপরে সে ইলেকট্রন দান করে দেয়, 3টা ইলেকট্রন আসলে দান করে দেয়, দ্যাটস সে আয়নিক বন্ধনে গঠনে অংশগ্রহণ করে। আয়নিক বন্ধন স্থির বৈদ্যুতিক আকর্ষণ মাধ্যমে ঘটে বলে এই বন্ধন খুবই শক্তিশালী। আমরা যে 3 প্রকারের বন্ধন পড়বো আমাদের এই বইয়ে, একটা হচ্ছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, ধাতব বন্ধন। 3 প্রকারের বন্ধনের মাঝে সবচেয়ে শক্তিশালী বন্ধন হলো আয়নিক বন্ধন। পরীক্ষা আসে সবচেয়ে শক্তিশালী বন্ধন কি? আয়নিক বন্ধনটা। তো এরপরে আমরা পড়ছি সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। তাহলে এই ক্ষেত্রে আমরা ইলেকট্রন যে পড়লাম, আয়নিক বন্ধন ইলেকট্রন দান করে দেন গ্রহণ করে একটা ধাতব পরমাণু, যেটা ইলেকট্রন দান করে, একটা অধাতব পরমাণু যেটা ইলেকট্রন গ্রহণ করে। আলটিমেটলি এই ক্ষেত্রে আমরা দেখব তার সর্বশক্তি ইলেকট্রন অধাতব পরমাণু সর্বশক্তি স্থানান্তর করে ক্যাটায়ন আয়নে পরিণত হয় এবং আয়নিক বন্ধনের সৃষ্টি হয়। মানে এই যে
অদাতব পরমাণু ইলেকট্রন গ্রহণ করে দাতব পরমাণু দান করে একটা ক্যাটায়ন আয়ন সৃষ্টি করে, আণবিক বন্ধন সৃষ্টি করে। কিন্তু সমস্যাটা যদি হয় এমন যে দুটাই অদাতব পরমাণু, দুইটা অদাতব পরমাণুর মধ্যে রাসায়নিক বন্ধন করাতে চাও তুমি, মনে করো এক্ষেত্রে ক্লোরিন আসলো, ক্লোরিন গ্রুপ 17 এর মৌল, ফ্লোরিন আসলো গ্রুপ 17 এর মৌল, ব্রোমিন আসলো গ্রুপ 17 এর মৌল। তো কখনো যদি এমন হয় দুইটা অদাতব পরমাণু তুমি চাচ্ছ পরস্পরের সাথে বন্ধন গঠন আগ্রহী হোক, মানে বন্ধন গঠন করুক, তাহলে ক্লোরিন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তার মানে তার একটা ইলেকট্রন দরকার। ফ্লোরিনের ক্ষেত্রে সেম, ব্রোমিনের ক্ষেত্রে সেম। এখন সে কী করবে? সে ক্লোরিনকে যদি তুমি আরেকটা, তার পাশে আরেকটা ক্লোরিন আইনে বসাও যে ক্লোরিন ক্লোরিন তোমরা কি করবা করো, তোমরা জাস্ট একটা বন্ধনে আবদ্ধ হও, তো তখন তারা কি করবে? তারা ইলেকট্রন দিবেও না, তারা ইলেকট্রন পরস্পর থেকে নিবেও না। তারা কি করবে? আমরা দুজন ইলেকট্রন শেয়ার করব। আমরা মাঝামাঝি একটা ইলেকট্রন রাখবো, যে ইলেকট্রনটাকে তুমি তোমার মনে করবা, আমি আমার মনে করব। তো এইভাবে তারা আমাদের ইলেকট্রন শেয়ার করে। তো অধাতুর বেলায় পরমাণুর সাথে শক্তি অস্থির ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করা সহজ নয় বলে তাদের ভিতরের বন্ধন তৈরি করা কঠিন মনে হতে পারে, কিন্তু বাস্তবে দুটো অধাতব পরমাণু বন্ধন গঠন করে। যেহেতু দুটো ক্লোরিন পরমাণুকে যখন কাছাকাছি রাখা হয় তখন তাদের মধ্যে এক ধরনের রাসায়নিক বন্ধন গঠিত হয়ে ক্লোরিন অণুতে পরিণত হয়। প্রশ্ন হলো কিভাবে মানে এটা হলো। তো আমরা যদি একটু দেখি, ক্লোরিন পরমাণু ইলেকট্রন বিন্যাস দেখো, 3s2 3p5, প্লাস ইলেকট্রন সংখ্যা কত? 7টা। প্লাস ইলেকট্রন সংখ্যা কত? 7টা। তো ক্লোরিন পরমাণু সর্বশক্তি হচ্ছে 7টা ইলেকট্রন দেখায়। ক্লোরিন পরমাণু সর্বশক্তি হচ্ছে ইলেকট্রন প্রদান করতে চাইবে না, বরং প্রবণতা গ্রহণের প্রবণতা দেখায়। মানে সেই ইলেকট্রন তোমার এক্ষেত্রে প্রদান করতে তো চাইবেও না, বরং সে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু দাতা পরমাণু না থাকায় গ্রহণ প্রক্রিয়াও ঘটবে না। এখন এক্ষেত্রে দুটা ক্লোরিনকে তুমি পাশাপাশি নিয়ে আসছো, ওই ক্লোরিনও তো সেই ইলেকট্রন দান করবে না একই। তো তাই দুইটা ক্লোরিন পরমাণু কাছাকাছি এলে তারা একটা ইলেকট্রন সর্বশক্তি স্তর থেকে একটা ইলেকট্রন এসে জোড়বদ্ধ হয় এবং ইলেকট্রন জোড়া উভয় পরমাণু নিউক্লিয়াসের মাঝামাঝি অবস্থান করে একে ইলেকট্রনের ভাগাভাগি বা ইলেকট্রন শেয়ারিং বলা হয়। এর ফলে উভয় পরমাণু তাদের সর্বশক্তি স্তরে 8টি করে ইলেকট্রন লাভ করে এবং নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস এর মতো আমাদের দেখায়। তো এখানে আমি অত বিস্তারিত ইয়ে না করে এখানে একটু খেয়াল করো, হাইড্রোজেন পরমাণু। হাইড্রোজেনের ক্ষেত্রে একটা একটা পরমাণু আছে। তারা কি করবে? এই যে একটা একটা পরমাণু নিজেদের মধ্যে শেয়ার করবে, শেয়ার করে হাইড্রোজেন অণুতে পরিণত হবে। ঠিক আছে? এই যে হাইড্রোজেন অণু সমযোজী বন্ধন এখানে দেখিয়েছে 1s1, তো এখানে হাইড্রোজেন বন্ধন সমযোজী বন্ধন সৃষ্টি হয়, এটা বন্ধন দেখাচ্ছে। তো অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো, অক্সিজেনের লাস্ট ইলেকট্রন সংখ্যা কত? 6টা। অক্সিজেনের লাস্ট সেলে ইলেকট্রন সংখ্যা কত? 6। তো তারা কি করবে? এখন এই যে ইলেকট্রন শেয়ার করবে, ইলেকট্রন শেয়ার করবে পরস্পরের সাথে, ইলেকট্রন শেয়ার করবে এবং এই যে এই দুইটা ইলেকট্রন পরস্পরের সাথে দুই জোড়া, পরস্পরের দুই জোড়া ইলেকট্রনের সাথে পরস্পর শেয়ার করলো। এখন এই যে এই অক্সিজেন মনে করবে এই দুই জোড়ার ইলেকট্রন। আচ্ছা, তো এখানে আমাদের অক্সিজেন পরমাণু এইভাবে এখানে বন্ধন গঠন করলো, শেয়ার করে তারা বন্ধন গঠনে অংশগ্রহণ করলো। তো এরপরে এই যে এগুলা এখানে দেখাচ্ছে অক্সিজেন পরমাণু দুটো বন্ধন গঠন অংশগ্রহণ করলো, এগুলো আসলে বিশাল কিছু। হ্যাঁ, এগুলা তোমরা এখানে মানে চিন্তা করতেছো যে এখানে অক্সিজেন অক্সিজেন শেয়ার করলো, হ্যাঁ কত সুন্দরভাবে বন্ধনটা অংশগ্রহণ করে গেলে, এগুলো আসলে অত সহজ না। এগুলো এখানে তোমার হাইব্রিডাইজেশন হবে, সংকরায়ন হবে, দেন এখানে আমাদের sp3 আছে, sp2 আছে, sp2 সংকরণ, এইগুলোর মাধ্যমে একটা বিরাট প্রসেসে যায়। দেন এই বন্ধনগুলো আমাদের সমযোজী বন্ধন কোভ্যালেন্ট বন্ডটা হয়। সমযোজী বন্ধন একটা বিশাল টপিক, যেগুলো তোমরা এখানে যেটা জানতেছো এটা মনে করো 5%ও না, বাকি সবগুলো জানবা এইচএসসি দিয়ে গেলে। তোমার হাইব্রিডাইজেশন সংকরায়ন যখন পড়বা তখন এগুলো বিস্তারিত জানবা, বাট আপাতত এতটুকু জানো ইলেকট্রন শেয়ার করা মানে সমযোজী বন্ধন। বাট আসলে বিষয়টা অত সহজ না। তো তুমি যখন পানি গঠন করবা, পানি আমরা জানি পানিতে H2O, তো এখানে আমাদের একটা অক্সিজেন থাকবে, অক্সিজেনের এই যে এখানে একটা তোমার ইলেকট্রন আছে, এই জায়গায় একটা ইলেকট্রন আছে, এই যে হাইড্রোজেন আসবে, হাইড্রোজেন একটা ইলেকট্রন এখানে শেয়ার করবে, এখানে একটা ইলেকট্রন শেয়ার করবে, আলটিমেটলি আমাদের কি হয়? H2O হয়। দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে H2O পানি সমযোজী বন্ধনে আবদ্ধ হয়। এগুলো আর কি, এগুলো আবার নিজেরা প্র্যাকটিস করবে। এই যে কার্বন ডাইঅক্সাইডও সেম, অ্যামোনিয়াও সেম, NH3, নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? নাইট্রোজেনের সর্বশেষ কক্ষপথে আমাদের তোমার 3টা ইলেকট্রন। তাহলে সে এই যে 3টা ইলেকট্রন তার কাছে থাকলো, সরি নাইট্রোজেন কত? 7, তাই না? 1s2 2s2 2p3, 5টা ইলেকট্রন। তাহলে এই যে এখানে 5টা ইলেকট্রন দাও, 5টা ইলেকট্রন, তাহলে এখানে দেখো 2টা ইলেকট্রন জোড় অবস্থায় আছে, বাকি 3টা ইলেকট্রন জোড় অবস্থায় নাই। তাহলে সে এই যে এগুলো হাইড্রোজেনের সাথে তোমার সমযোজী বন্ধনে শেয়ার করবে, হাইড্রোজেনের সাথে সমযোজী বন্ধনে শেয়ার করবে। তো এইভাবে NH3 গঠিত হয়, NH3।
সেমভাবে অক্সিজেনও, সেমভাবে কার্বন ডাইঅক্সাইডেও। কার্বনের ক্ষেত্রে এই যে লাস্ট কক্ষপথের সাথে চারটা ইলেকট্রন না, সে কি করবে, এই যে দুটা অক্সিজেনের সাথে এই চারটা ইলেকট্রনটা শেয়ার করবে। অক্সিজেন আটটা ফিল আপ করবে, কার্বন আটটা ফিল আপ করবে এবং CO2 ফর্ম করবে। CO2, এই যে অক্সিজেনের কার্বনের ইয়াটা হচ্ছে এমন, চারটা হাত থাকবে তার। এবার আসো আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যটা। তাহলে সমযোজী যৌগ মানে কি, তারা ইলেকট্রন শেয়ার করলো, ইলেকট্রন শেয়ার করে এই বন্ধনগুলো গঠন হলো। দুটা সমযোজী অণু যখন খুব নিকটবর্তী হয় তখন তাদের মধ্যে এক ধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলা হয়। মানে দুটা সমযোজী যৌগ যখন, দুটা একটু একটু জানতে হবে, দুটা সমযোজী যৌগ যখন একসাথে নিকটবর্তী হয়, মনে করো অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন গ্যাসের অণু দুটো যখন পরস্পরের সাথে কাছাকাছি আসলো, এরা একটা দুর্বল আকর্ষণ বল, আকর্ষণ বলটা আসলে খুবই দুর্বল। এই ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল নিয়ে বিস্তারিত জানবো এইচএসসিতে। এগুলা খুবই দুর্বল আকর্ষণ বলের মাঝে একটা লন্ডন বল, ব্যান্ডার ওয়ালস আকর্ষণ বল, এগুলো আর কি। এই ব্যান্ডার ওয়ালস আকর্ষণ বলটা আমাদের এই তোমার সমযোজী বন্ধনে যে অণুগুলা, অণুর থেকে অণুর সাথে আমাদের এই বন্ধনগুলো থাকে। মনে করো অক্সিজেন গ্যাস, অক্সিজেন গ্যাসের মাঝে একটা অক্সিজেন গ্যাস যখন তুমি একটা পাত্রে ঢুকায় রাখবা, অক্সিজেন গ্যাসগুলো পরস্পরের সাথে দুর্বল ভ্যান ওয়ালস বল দ্বারা আকর্ষণ থাকবে। ফলে সমযোজী অণুগুলো পরস্পরের সাথে দুর্বল ভ্যান আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে, তাই এদেরকে বিচ্ছিন্ন করতে সামান্য শক্তির প্রয়োজন হয়। ফলে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক কম হয়। ঠিক আছে, আবার আয়নিক যৌগে কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি। তো এগুলো একটু এখানে পড়তে হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার কী হয়। মনে রাখবা আইনি যোগের জন্য সবসময় বেশি বেশি পড়বা। আইনি যোগের জন্য সবসময় দেখবা যে বেশি বেশি সব কিছু। এখানে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি তোমার, আইনি যোগের স্ফুটনাঙ্কের দ্রাব্যতা বেশি তোমার আইনি যোগের। তারপর দেখবা যে বিদ্যুৎ পরিবাহিতা বেশি আইনিক যোগের। হ্যাঁ, এই তিনটা টপিক আমরা পড়বো। তাহলে আমাদের আইনিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়লিং পয়েন্ট বেশি হয়। তাহলে যে যৌগে আয়নিক বন্ধন থাকে সেই যৌগকে আয়নিক যৌগ বলা হয়, যে যৌগে সমযোজী যৌগ বন্ধন থাকে তাকে বলা হয় সমযোজী যৌগ। তাহলে যেমন সোডিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এখানে সমযোজী যৌগের একটা উদাহরণ বলো পানি, H2O একটা তোমার সমযোজী যৌগ, H2O। আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আয়নিক যৌগের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে এটা কম হয়। কিন্তু কেন, হোয়াই? এটি আসলে সত্যি, আয়নিক যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আদান থাকে, এই আদানদের পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। বললাম না, সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে তোমার এই যে আয়নিক বন্ধনটা আমাদের এই তিনটা বন্ধনের মাঝে। মোস্ট প্রবলি এটা 3000 কিলোজুল পার মোল এমন কিছু এটার শক্তির পরিমাণ। আর সমযোজী বন্ধনের শক্তির পরিমাণ হচ্ছে 1100 কিলোজুল পার মোল। তো এই আদানদ্বয় পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। এবং আয়নিক যৌগে এরূপ অসংখ্য ধনাত্মক এবং ঋণাত্মক আদান পরস্পরের কাছাকাছি থেকে ত্রিমাত্রিকভাবে সুবিন্যস্ত হয়ে একটা স্ফটিক তৈরি করে। আহ, এতে এদের আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। এরা ত্রিমাত্রিকভাবে একসাথে থেকে আলটিমেটলি একটা স্ফটিক তৈরি করে। ফলে এদের আণবিক আকর্ষণ বল, মানে আণবিক মানে বুঝছো, এখানে অণুগুলোর মাঝে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলছি আণবিক আকর্ষণ বল। এই মৌলগুলোর মাঝে আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। ফলে এদেরকে একে অপরের কাছাকাছি থেকে দূরে সরিয়ে নিতে বা গলিয়ে ফেলতে অনেক বেশি তাপশক্তির প্রয়োজন হয়। এই যে মনে করে এখানে আমাদের অসংখ্য সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল হিসেবে পাওয়া যায়, তাই না? এই যে সোডিয়াম ক্লোরাইড অসংখ্য এখানে থাকলো, অসংখ্য এখানে থাকলো, এরা পরস্পরের সাথে খুব দৃঢ়ভাবে আবদ্ধ। তো যার জন্য এদেরকে তুমি যখন দূরে সরাবা বা গলিয়ে ফেলতে চাইবে, এখানে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, যার জন্য আমরা বলি গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। অপরদিকে সমযোজী যৌগসমূহ আমরা জানি দুর্বল ভ্যান ডার ওয়ালস বলের মাধ্যমে আকর্ষণ যুক্ত থাকে, মোস্ট প্রবলি 10 থেকে 20 কিলোজুল পার মোল এটার জন্য যে আকর্ষণ শক্তি এটা। তো এই যে এই খেলা তাহলে অনেক বেশি দুর্বল এই ভ্যান্ডার ওয়ালস বলটা। কাজের সমযোজী যৌগে আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম হয়, এই জন্য এদেরকে আমরা সামান্য তাপ প্রয়োগ করলে পরস্পর থেকে দূরে সরে যায়। অর্থাৎ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম হয়। যেমন সোডিয়াম ক্লোরাইডের পরিবর্তে কপার, সালফার, সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড ব্যবহার করলে একই বিষয় দেখা যাবে, কারণ সবগুলো তোমার আয়নিক যৌগ। অন্যদিকে তুমি যদি গ্লুকোজ, চিনি ইত্যাদি পরীক্ষাগুলো সম্পন্ন করো, তাহলে এক্ষেত্রে দেখবা যে এগুলা খুব সহজেই মানে তোমার গলনাঙ্কে পৌঁছাচ্ছে বা স্ফুটনাঙ্কে এরা পৌঁছাচ্ছে। দ্রাব্যতা বা দ্রবণীয়তা, দ্রাব্যতা মানে কি, যে কত বেশি সে দ্রবীভূত হতে পারে। সলিউবিলিটি নিয়ে তোমার আলাদা একটা টপিকই আছে তোমার এইচএসসিতে, বিস্তারিত একটা টপিক। গুণগত রসায়নের হাফ পার্ট হচ্ছে তোমার স্বাভাবিক যে অংশগুলো, বাকি লাস্ট 100 আছে দ্রবণীয়তা, সলিউবিলিটি, দ্রাব্যতা, এই টপিকটা নিয়ে, দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল। ঠিক আছে, তো যদি এখানে অত বিশাল কিছু নেই, ম্যাথমেটিক্যাল কোনো ক্যালকুলেশনই তোমাদের দেখায় নেই, শুধুমাত্র কি দ্রাব্যতা বিষয় হিসেবে মানে কতটুকু মিক্স হবে না হবে এই বিষয়টা একটু দেখিয়েছে। তো
দ্রাব্যতা, আমরা দ্রাব্যতা বিষয়টা বলতে কি জানি আসলে, যদি এখানে আমি অত বিস্তারিত না পড়ে এখানে একটু দেখাই দিই তাহলে বুঝে যাবা। আমাদের পোলার যৌগ সম্পর্কে একটু ধারণা থাকতে হবে। সমযোজী যৌগ তো বুঝছো, সমযোজী যৌগ মানে কি, যারা ইলেকট্রন তোমার শেয়ার করে, যারা ইলেকট্রন শেয়ার করে তাদেরকে আমরা বলি সমযোজী যৌগ। যারা ইলেকট্রন শেয়ার করে, পানি একটা সমযোজী যৌগ। পানি একটা কি, পানি একটা সমযোজী যৌগ, H2O। তাহলে এই পানি একটা সমযোজী যৌগ মানে কি, পানি ইলেকট্রন গ্রহণ করেছে, মানে ইলেকট্রন শেয়ার করেছে, ইলেকট্রন তারা শেয়ার করেছে। তো সিম্পল, এই জায়গায় আমাদের যখন নিউটন শেয়ার করলো, এখানে তোমার মাঝখানে ইলেকট্রনগুলো শেয়ার হিসেবে থাকলো, তাই না, ইলেকট্রনগুলো শেয়ার হিসেবে থাকলো। তো এই যে সমযোজী যৌগে এখানে আমরা দুটো মৌল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে তোমার অক্সিজেন। তো এই যে এদের মাঝে আমরা জানি এদের মাঝে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, প্রোটন আছে। এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে কি আছে, প্রোটন আছে। এখানে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে। স্বাভাবিকভাবে প্রোটন পজিটিভ, এই আকর্ষণ যে এখানে মাঝখানে থাকা ইলেকট্রনকে তারা আকর্ষণ করতে চাইবে না নিউক্লিয়াস। তাহলে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে আকর্ষণ করার যে ক্ষমতা সেটাকে আমরা বলি তড়িৎ ঋণাত্মকতা, সেটাকে আমরা বলি কি, তড়িৎ ঋণাত্মকতা। এবং এখানে আমাদের যে অক্সিজেন, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, এবং এখানে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। এই অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয়, মানে সে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে অনেক বেশি নিজের দিকে আকর্ষণ বা আকৃষ্ট করবে হাইড্রোজেনের তুলনায়। ফলে এই শেয়ারকৃত ইলেকট্রন যুগলটা হালকা এদিকে সরে যাবে, হালকা তারা এদিকে সরে যাবে। হালকা এদিকে সরে গেলে আমাদের এই হাইড্রোজেনটা অনেকটা বিহেভ করবে, সেই জন্য সামান্য পরিমাণ অক্সিজেন দান করেছে। আমাদের এই অক্সিজেনটা বিহেভ করবে সেই জন্য সামান্য পরিমাণ অক্সিজেন ইলেকট্রন গ্রহণ করেছে। আমাদের হাইড্রোজেনটা বিহেভ করবে যেন সে সামান্য পরিমাণ ইলেকট্রন দান করেছে। অক্সিজেনটা বিহেভ করবে মনে করে যে সামান্য পরিমাণে সে ইলেকট্রন যেন দান করেছে, গ্রহণ করেছে। তো এখানে যে ইলেকট্রন একটা তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য একদিকে যে একদিকে একটা মানে তোমার একটা একদিকে ইলেকট্রনগুলো ঝুঁকে পড়া, একদিকে ইলেকট্রনগুলো ঝুঁকে পড়া মানে একটা পোল সৃষ্টি হয়ে গেছে, পোল। একদিকে সে পোল সৃষ্টি করেছে, একদিকে ঝুঁকে গেছে বেশি ইলেকট্রনগুলো। এই ঘটনাটাকে আমরা বলি পোলারিটি। এই ঘটনাটাকে আমরা বলি কি, পোলারিটি। আমাদের এই সমযোজী যৌগে আমরা পোলারিটি ধর্মটা দেখতে পাই, সমযোজী যৌগে আমরা পোলারিটি ধর্মটা দেখতে পাই, মনে রাখবা। আমরা এটা কোথায় দেখতে পাই, সমযোজী যৌগে, নট আয়নিক যৌগে। যদি আসলে এগুলো বিস্তারিত পড়া আছে, তুমি বলতেছো যে আমি বললাম এখন তুমি বোঝার জন্য যে সমযোজী যৌগে তুমি পোলারিটি দেখতে পাও, তার মানে কি আয়নিক যৌগে পোলারিটি নাই? অফকোর্স আছে, তবে এখানে ভ্যালু রেশিওটা অনেক কম, এবং অনেক কম হওয়ার জন্যই সে আয়নিক, অনেক কম হওয়ার জন্যই সে আয়নিক। খেয়াল করে দেখো তো, এখানে এই যে এখানে ইলেকট্রনগুলো সে টান মারতেছে, অক্সিজেন ইলেকট্রনগুলো নিজের দিকে টান মারতেছে। এখানে তুমি যদি এই যে এখানের এই তোমার এই যে অক্সিজেনের ঋণাত্মকতার মান আরেকটু বাড়ায় দিতা, তাহলে সে, এখন তো সে নিজের দিকে একটু ঝুঁকে নিয়ে আসলো, বাট যখন ঋণাত্মকতার মান সে আরও বাড়তে থাকবে, এক সময় সে ইলেকট্রনগুলা নিজের অরবিটালে নিয়ে আসবে, তার মানে ইলেকট্রন গ্রহণ করে ফেলবে। আবার হাইড্রোজেন ইলেকট্রন ছেড়ে দিবে, তখন হাইড্রোজেন হয়ে যাবে ক্যাটায়ন, অক্সিজেন হয়ে যাবে অ্যানায়ন। ওই যে তখন আবার আমরা আয়নিক বন্ধনে চলে যাচ্ছি। তো এগুলো আসলে আরও ডিপে গিয়ে পড়াশোনা, আপাতত আমার মনে হয় না তোমাদের জানা দরকার আছে, এইচএসসিতে গেলে বিস্তারিত পড়বে আর কি। তো এটা আমরা পোলারিটি ধর্মটা দেখতে পাবো কোথায়, সমযোজী যৌগে। সেমভাবে আমাদের আয়নিক যৌগের একটা ধর্ম আছে, আয়নিক যৌগের ওই ধর্মটার নাম হচ্ছে পোলারন। আয়নিক যৌগের ওই ধর্মটার নাম হচ্ছে কি জানো, পোলারন। যদিও তোমাদের বই আসলে এগুলো নাই। আয়নিক যৌগের ওই ধর্মটার নাম হচ্ছে পোলারন। পোলারন মানে হচ্ছে আমাদের যে এখানে ক্যাটায়ন, এখানে তোমার একটা ক্যাটায়ন সৃষ্টি হইলো না, এখানে একটা অ্যানায়ন সৃষ্টি হইলো না। এই যে ক্যাটায়নের নিউক্লিয়াস অ্যানায়নের ইলেকট্রনগুলোকে একটা টান মারবে। এই যেটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে অ্যানায়ন। খেয়াল করো তোমার, এই যে এটা যদি তোমার ক্যাটায়ন হয়, এটা যদি তোমার অ্যানায়ন হয়, এই ক্যাটায়নের নিউক্লিয়াস কি করবে, ক্যাটায়ন নিউক্লিয়াসে অ্যানায়নকে টান মারবে। অ্যানায়নের যে এখানে নিউক্লিয়াস ইলেকট্রন আছে, ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনকে টান মারবে। টান মেরে সে কি করবে জানো, এই যে অ্যানায়নকে এরকম করে ফেলবে, এরকম করে ফেলবে, মানে এদিকে টান মারছে সে, টান মারার কারণে এগুলো এদিকে সরে যাচ্ছে, এদিকে সরে আসছে, বুঝছো? ফলে এই যে ক্যাটায়নকে হচ্ছে ক্যানায়নের বিকৃতি হওয়ার ঘটনাকে আমরা বলি পোলারন। যেটা আবার আমরা দেখি কোথায় জানো, যেটা আমরা দেখি আয়নিক বন্ধনে। এবার একটা বিষয় তুমি খেয়াল করো তো, এখানে এখানে এটা মানে কি, এটা মানে হচ্ছে সে একদম পজিটিভ, এখানে এটা মানে একটা নেগেটিভ। যখন সে এদিকে টান মারলো, যখন সে ইলেকট্রনটা এদিকে সে আকৃষ্ট করলো, তার মানে কি, এখানে যদি আরেকটু বেশি আকৃষ্ট করে ফেলে এখানে ইলেকট্রনটা এই মাঝামাঝি চলে আসবে না, মানে শেয়ার হয়ে যাবে, ইলেকট্রনটা কি হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। তার মানে এটা কোন দিকে চলে যাচ্ছে, ওই যে সমযোজী বন্ধনের দিকে চলে যাচ্ছে, এটা সমযোজী বন্ধনের দিকে চলে যাচ্ছে। তার মানে আমি তোমাকে এখানে এই কথাগুলোর বিষয় বলার একটাই কারণ, আমরা যে আয়নিক যৌগ বলি, কোনো যৌগই আসলে 100% আয়নিক না,
কোনো যৌগই 100% আয়নিক না। আমরা একদম সর্বোচ্চ হলে 80% কোনো আয়নিক যৌগ পাই। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, এগুলো হচ্ছে আমাদের 80%। মানে তুমি 100% কখনো আয়নিক যৌগ পাবে না, 100% কখনো তুমি সমযোজী যৌগ পাবে না। তুমি হয়তো আয়নিক যৌগের রেশিওটা এই জায়গায় বেশি, সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে তারা ইলেকট্রন গ্রহণ করেছে, ইলেকট্রন ত্যাগ করেছে। তবে এমন না যে তারা ইলেকট্রন শেয়ার করে আছে, তারা সুযোগ পাইলে কিন্তু শেয়ার করতো। এমন না যে তারা শেয়ার করে নেই, 20% তারা শেয়ার করে আছে এই জায়গায়। কোন ধর্মের জন্য? পুলারন ধর্মের জন্য। তার মানে আয়নিক যৌগ, এবার যদি আমি সংজ্ঞাটা দিতে বলি, আয়নিক যৌগের যে সমযোজী বৈশিষ্ট্য এটা হচ্ছে পুলারন। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এটা হচ্ছে পুলারন, এবং সমযোজী যৌগের এটা যৌগটা হচ্ছে কেমন? যৌগটা হচ্ছে সমযোজী। খেয়াল করো পানির ক্ষেত্রে যৌগটা কেমন, যৌগটা তারা কত সুন্দর ইলেকট্রন এখানে শেয়ার করছে না? এই যে ইলেকট্রন মাঝখানে ইলেকট্রন শেয়ার করলো, হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করলো, সুন্দরভাবে তো তারা ছিল, H2 গঠন করলো। বাট হইলোটা কি এখানে? হইলো এই জায়গায় অক্সিজেন তার কাছাকাছি ইলেকট্রনটাকে নিয়ে আসছে, অক্সিজেন তার কাছাকাছি ইলেকট্রন একটু সুযোগ পেলে সে নিজের ভিতরে ঢুকায় ফেলতো। তার মানে কি? এটাকে বলতেছে পোলারিটি। এবং এই পোলারিটিটা হচ্ছে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। গ্রহণ এখানে নিয়ে আসতেছে মানে কি, সে আস্তে আস্তে আয়নিক হইতে যাচ্ছে, আস্তে আস্তে কি হইতে চাচ্ছে? আয়নিক। তার মানে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য হচ্ছে পোলারিটি। আমার এই কথার মিনিং কিন্তু অনেক বড়। এখন তোমরা যদি বুঝতে পারো তাহলে খুবই ভালো, না বুঝতে পারলেও মানে আহামরি কোনো সমস্যা হবে না, তবে বুঝে গেলে ভালো। যেহেতু তোমাদের টপিকে তোমাদের বই পোলারিটি বিষয়টা আছে, আমার মনে হয় বোঝা উচিত। আর একটু দেখবা ভিডিওটা। তাহলে এই জায়গায় এটা হচ্ছে তোমার সমযোজী যৌগ। সমযোজী যৌগ তারা ইলেকট্রন শেয়ার করলো, ইলেকট্রন শেয়ার করে তারা শেয়ারের ব্যতিক্রম দেখিয়ে তারা নিউক্লিয়াসের দিকে ইলেকট্রনটাকে আকর্ষণ করলো। এই অক্সিজেন তৈরিতে মান 3.5, যেটা অনেক বেশি, হাইড্রোজেন 2.1 থেকে, দ্যাটস ওয়াই তারা ইলেকট্রন কাছাকাছি নিয়ে আসলো। এই কাছাকাছি নিয়ে আসা মানে তারা অনেকটা আয়নিকের দিকে চলে যাচ্ছে। আয়নিকের দিকে চলে যাওয়া মানে আয়নিকে কি করে? আয়নিকে একটা ইলেকট্রন একটা দান করে, একটা গ্রহণ করে। এখানে অনেকটা সেম টুকু হয়ে যাচ্ছে। আমরা ডেল্টা প্লাস লিখতেছি। ডেল্টা মানে হচ্ছে আংশিক, ডেল্টা মানে হচ্ছে আংশিক, ডেল্টা প্লাস মানে আংশিক পজিটিভ, টু ডেল্টা মাইনাস হচ্ছে আংশিক নেগেটিভ। তো এই জায়গায় ছিল সমযোজী বাট হইতে চাচ্ছে তারা আয়নিক, এবং এই ধর্মটাকে আমরা বলি পোলারিটি। এটা হচ্ছে আমাদের পোলারিটি। এই পানির পোলারিটি ধর্মের জন্য আমরা পানিকে দ্রাবক হিসেবে ব্যবহার করতে পারি, এবং ওই দ্রাবক থেকে আসছে দ্রাব্যতা, দ্রাব্যতা বা দ্রবণীয়তা। আলাসো এই আয়নিক যৌগ আমাদের খাদ্য লবণ হিসেবে ব্যবহার করি। এখানে আমরা খাদ্য লবণে সোডিয়াম প্লাস পাবো, ক্লোরাইড মাইনাস পাবো। এই যে এখানে আমরা সমস্ত খাদ্য লবণ পানিতে দ্রবীভূত করে খাঁচা সোরা সংকেত মনে রাখবা, সোডিয়াম কার্বনেট উইথ 10H2, তুতের সংকেত মনে রাখবা, কপার সালফেট উইথ 5H2, ব্লু ভিটুইল যেটা হচ্ছে আমাদের বাণিজ্যিক নাম। একইভাবে পরীক্ষা সম্পন্ন করে দেখতে আছে, এগুলো তো পড়তে পারবা। অপরদিকে যে সমযোজী যৌগ আছে তোমার ন্যাফথালিন, সরিষার তেল, ক্যারোসিন, এগুলো নিয়ে একইভাবে পরীক্ষা করে এগুলো দেখতে পারবা। কথা হচ্ছে অধিকাংশ সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয় না, এটা একটু মাথায় রাখবে। এখান থেকে আমাদের অধিকাংশ সমযোজী যৌগ কিন্তু পানিতে দ্রবীভূত হয় না, তবে কিছু কিছু সমযোজী যৌগ পানিতে দ্রবীভূত হয়। কারণ কি? এর কারণ ব্যাখ্যা করতে হলে আমাদের পানির বন্ধন গঠন সম্পর্কে জানতে হবে। তোমরা জানো পানি একটা সমযোজী যৌগ। পানি একটা কি সমযোজী যৌগ না? আমরা এখানে দেখলাম পানি একটা সমযোজী যৌগ। তো পানির অণুতে একটা অক্সিজেন পরমাণুর সাথে দুটো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন থাকে। কিন্তু অক্সিজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু থেকে অধিক তড়িৎ ঋণাত্মক হওয়ায় পানির অণুর সমযোজী বন্ধনীতে ব্যবহৃত ইলেকট্রন দুটো অক্সিজেনের দিকে সামান্য সরে আসে। এই যে দেখো ইলেকট্রন দুটো অক্সিজেনের দিকে সরে যাচ্ছে, ইলেকট্রন দুটো অক্সিজেনের দিকে সরে যাচ্ছে, ফলে এই যে অক্সিজেন 2 ডেল্টা মাইনাসে পরিণত হলো, হাইড্রোজেন ডেল্টা প্লাসে পরিণত হলো। যে কারণে অক্সিজেন পরমাণু আংশিক ঋণাত্মক প্রান্ত, হাইড্রোজেন পরমাণু আংশিক ধনাত্মক প্রান্তে প্রাপ্ত হয়। অর্থাৎ পানির অণুতে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয়। এরকম ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত আদান প্রাপ্ত সমযোজী যৌগকে পোলার সমযোজী যৌগ বলা হয়। এটাকে বলে আমরা পোলার সমযোজী যৌগ, এবং ওই ঘটনাটাকে বলতেছি আমরা পোলারিটি। পানি একটা পোলার সমযোজী যৌগ, দ্রাবক হিসেবে পানি আমরা একটা পোলার দ্রাবক। এবং মনে করে রাখবা সমযোজী বন্ধন স্থিত আমাদের ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু কোটি নিজের দিকে আকর্ষণ করার জন্য এই ক্ষমতাটাকে ঋণাত্মকতা বলা হয়। ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস দিয়ে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক বোঝানো হচ্ছে। এখন আমরা যে বলতেছি পানির দ্রবণীয়তা, এটা তোমাদেরকে চিত্র আঁকতে হবে। পরীক্ষা ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা চিত্র আঁকবা, গাড়ির ক্ষেত্রে তোমরা অবশ্যই চিত্র দেখবা, চিত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আমি এই জায়গায় ছোট্ট করে একটা দেখাই দিচ্ছি, তাহলে মনে হয় তোমাদের জন্য সহজ হবে একটু। তো পরীক্ষা চিত্র আঁকবা অবশ্যই। কীভাবে পানিতে দ্রবীভূত হয়, মনে করি আমি সোডিয়াম ক্লোরাইড কীভাবে দ্রবীভূত হচ্ছে এটা একটু দেখাচ্ছি। সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের মাঝে কী পাবা? সোডিয়াম প্লাস পাবা, ক্লোরাইড মাইনাস পাবা। তাহলে পানি যখন আঁকবা তোমরা এইভাবে আঁকবা। পানির ক্ষেত্রে কী পাবা? মনে করো এখানে সোডিয়াম প্লাস, এই জায়গায় সোডিয়াম প্লাসের ক্ষেত্রে আমরা পানির কোন অংশ এখানে আকৃষ্ট হবে? ঋণাত্মক অংশটা। পানির ঋণাত্মক অংশ কি? এই যে অক্সিজেন 2 ডেল্টা মাইনাস, এই যে ডেল্টা মাইনাস, এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস, এখানে হচ্ছে হাইড্রোজেন প্লাস। এই যে অক্সিজেন ডেল্টা মাইনাস, হাইড্রোজেন প্লাস এবং হাইড্রোজেন প্লাস, অক্সিজেন হাইড্রোজেন প্লাস, এখানে ডেল্টা অক্সিজেন মাইনাস, এখানে অক্সিজেন মাইনাস,
হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন সুন্দর করে রাখবে, আমি তো এমনি এঁকে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের পানি এভাবে দ্রবীভূত হলো, সোডিয়ামে দ্রবীভূত হলো। ক্লোরিনে এবার আসো, ক্লোরিনে কি হবে? ক্লোরিনে এবার হবে তোমার এই যে তোমার কোন প্রান্ত? ক্লোরিন আসবে তোমার ওই যে ও প্রান্তটা, আমাদের ধনাত্মক প্রান্তটা আসবে। তাহলে ক্লোরিনে কি হয়েছে? এই হাইড্রোজেনটা আসবে এদিকে, হাইড্রোজেনটা আসবে এদিকে, অক্সিজেনটা থাকবে দূরে। এখানে কি থাকবে? এই যে হাইড্রোজেনটা আসবে এদিকে, হাইড্রোজেনটা আসবে এদিকে, অক্সিজেনটা থাকবে দূরে। সেমভাবে হাইড্রোজেনটা আসবে এদিকে, হাইড্রোজেনটা অক্সিজেন থাকবে দূরে, হাইড্রোজেনটা আসবে, হাইড্রোজেনটা অক্সিজেন থাকবে দূরে। এভাবে করে আমাদের চিত্রগুলো আঁকবা। সোডিয়াম এই যে পানির এই প্রান্তে আকৃষ্ট হয়, ক্লোরাইড পানির ধনাত্মক প্রান্তে আকৃষ্ট হয়। আমরা জানি সোডিয়াম পজিটিভ নেগেটিভকে আকৃষ্ট করে, নেগেটিভ পজিটিভকে আকৃষ্ট করে। এবার সোডিয়াম ক্লোরাইড বা লবণ পানিতে দ্রবীভূত হয়। সেমভাবে তোমাকে ক্যালসিয়াম ক্লোরাইড দিতে পারে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড দিতে পারে, যে কোনো কিছু যদি দিতে পারে তুমি প্র্যাকটিস করবা। এই যে সোডিয়াম ক্লোরাইড পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয়, মিথানল পোলার যৌগ, পোলার দ্রাবক পানিতে দ্রবীভূত হয়, মিথেন আয়নিক যৌগ নয় এবং এটা পোলার যৌগ নয়, কাজে এটা পানিতে দ্রবীভূত হয় না। এবার আসো বিদ্যুৎ পরিবাহিতা। এখানে কিছু কোয়েশ্চেন আছে। সমযোজী যৌগটা পানিতে দ্রবীভূত হয় না আমরা জানি। কিছু কিছু সমযোজী যৌগ আছে যার আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্ত দেখা যায়, অর্থাৎ পোলারিটি দেখা যায়, যেমন ইথানল। ইথানলে আমরা দেখবো এটা পানিতে দ্রবীভূত হচ্ছে, কারণ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হচ্ছে, কারণ আমরা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত দরকার পানিতে দ্রবীভূত হওয়ার জন্য। এবার হচ্ছে বিদ্যুৎ পরিবাহিতা। বিদ্যুৎ পরিবাহিতা মানে কি? এই জায়গায় আমরা তুমি যখন পানি সোডিয়ামকে এখানে ডুবাবা, সোডিয়াম ক্লোরাইড এটা আয়নিক যৌগ তাই না? আয়নিক যৌগ যখন তুমি পানিতে ডুবাবে তা সোডিয়াম প্লাসে পরিণত হবে, ক্লোরাইড মাইনাসে পরিণত হবে। এই যে সোডিয়াম প্লাস আমরা জানি সে ইলেকট্রন গ্রহণ করতে পারবে, ক্লোরাইড মাইনাস ইলেকট্রন দান করতে পারবে। এই যে ইলেকট্রনগুলো যখন এই পাশ দিয়ে এই পাশে যাবে আলটিমেটলি ওই লাইটটা জ্বলে উঠবে এবং বিদ্যুৎ পরিবহন করবে। এই যে আমাদের সমযোজী আয়নিক যৌগসমূহ তাহলে বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম। অন্যদিকে সমযোজী যৌগ তোমার আয়নে পরিণত হবে না, তারা কেমনে বিদ্যুৎ পরিবহন করবে? সমযোজী যৌগ তোমার আয়নেই পরিণত হবে না, তার মানে তারা বিদ্যুৎ পরিবহন করতে পারবে না। আমাদের লাস্ট টপিক হচ্ছে ধাতব বন্ধন বা মেটালিক বন্ড, সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্যগুলো আমাদের এই দুইটার পরে। তাহলে ধাতব বন্ধন মানে কি? ধাতুর মাঝে যে বন্ধন, ঠিক আছে? তোমরা দেখেছো যে একটা ধাতু পরস্পরের সাথে অধাতুর সাথে আয়নিক বন্ধন। আচ্ছা, তাহলে আমরা কি কি দেখলাম এই পর্যন্ত? আমরা দেখলাম ধাতুসমূহ ইলেকট্রন দান করে, অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। এই যে ধাতু দান করে, অধাতু ইলেকট্রন গ্রহণ করে, আলটিমেটলি কোন বন্ধন গঠন করে? আয়নিক বন্ধন গঠন করে, তাই না? আবার দেখলাম কখনো যদি এমন হয় যে আমাদের অধাতুই দিলাম দুটা, এটা হচ্ছে অধাতু যারা ইলেকট্রন গ্রহণ করে, আবার দিলাম একটা অধাতু যারা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তারা গ্রহণ না করে ইলেকট্রন শেয়ার করে তারা সমযোজী বন্ধন গঠন করলো। তাহলে গেল ধাতু অধাতু গেল, অধাতু অধাতু গেল, আরেকটা বাকি আছে কি? ধাতু ধাতু। ধাতু ধাতুর মাঝে যদি কখনো বন্ধন গঠন সম্ভব হয় তাহলে কি হবে? এই ধাতু ধাতুর মাঝে যে বন্ধন সেটাকে আমরা বলি ধাতব বন্ধন, সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। তাহলে ধাতু অধাতু আয়নিক বন্ধন, ধাতু অধাতু আয়নিক বন্ধন, অধাতু অধাতু সমযোজী বন্ধন, ধাতু ধাতু ধাতব বন্ধন। তাহলে দুইটা ধাতব পরমাণুর মধ্যে সমযোজী বন্ধন গঠিত হয়, কিন্তু দুইটা ধাতব পরমাণু কাছাকাছি এলে তাদের মধ্যে যে বন্ধন গঠিত হয় সেটাকে আমরা বলি ধাতব বন্ধন। অর্থাৎ একখণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে যুক্ত থাকে তাকেই বলে ধাতব বন্ধন। তাহলে একখণ্ড ধাতুর মধ্যে পরমাণুসমূহ অসংখ্য পরমাণু আছে না, যে বন্ধন আবদ্ধ থাকে তাকে আমরা বলি ধাতব বন্ধন। খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের আহ, ধাতব বন্ধন। এটা আমরা জানি একটা আমাদের কি থাকে, তোমার একটা প্রোটন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, একটা প্রোটন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, একটা প্রোটন থাকবে, একটা ইলেকট্রন থাকবে, একটা প্রোটন থাকবে, একটা ইলেকট্রন থাকবে। এই যে এগুলো হচ্ছে আমাদের সঞ্চরণশীল ইলেকট্রন হিসেবে কাজ করে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের সঞ্চরণশীল ইলেকট্রন হিসেবে কাজ করে। এই ইলেকট্রনগুলো সারা ধাতব পাতে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। এই ইলেকট্রনগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য আমাদের এই জায়গায় কি হবে? এখানে আমাদের ধাতব বন্ধন, এই যে ধাতব বন্ধনের মাধ্যমে আমাদের বিদ্যুৎ পরিবহন সম্ভব হবে। আর এগুলাকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস, এগুলাকে পারমাণবিক শ্বাস বলা হয়। আচ্ছা, তো প্রত্যেক ধাতব পরমাণু ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তর একটি বা দুটি বা তিনটি ইলেকট্রন থাকে। এদের একই পর্যায়ে অধাতব পরমাণু চেয়ে বড় হওয়ায় ধাতব পরমাণু সর্বশেষ ইলেকট্রনের গতি নিউক্লিয়াসের আকর্ষণ কম হয়, ফলে ধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তর এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়। ধনাত্মক আয়নকে পারমাণবিক শ্বাস বলা হয়। খেয়াল করো তো, এই জায়গায় তুমি বললা না সোডিয়াম 11, সোডিয়াম 11 একটা ইলেকট্রন দান করবে, একটা ইলেকট্রন সে দান করে কি পরিণত হবে? সোডিয়াম প্লাসে পরিণত হবে। ক্যালসিয়াম 2 প্লাস একটা ইলেকট্রন দান করবে, একটা ইলেকট্রন দান করে সে ক্যালসিয়াম 2 প্লাসে পরিণত হবে। আবার যদি বলি সোডিয়াম একটা ইলেকট্রন দান করে সে সোডিয়াম প্লাসে পরিণত হবে। এই যে এইগুলো হচ্ছে সোডিয়াম প্লাস, এইগুলো হচ্ছে সোডিয়াম প্লাস, এইগুলো হচ্ছে সোডিয়াম প্লাস, এইগুলো হচ্ছে সোডিয়াম প্লাস, এই যে এগুলো হচ্ছে তোমার সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসগুলোই আমরা এখানে দেখছি এবং এগুলোকে বলছে আমরা পারমাণবিক শ্বাস। একটা ইলেকট্রন দান করলো না, ইলেকট্রন দান করলে হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন, এই সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য বিদ্যুৎ পরিবহন করে।
এই ধনাত্মক আয়নকে বলা হচ্ছে পারমাণবিক শ্বাস বা অ্যাটমিক কোর। ধাতব স্ফটিককে পারমাণবিক শ্বাসগুলো সুনির্দিষ্ট ত্রিমাত্রিকভাবে বিন্যস্ত থাকে, এগুলো ত্রিমাত্রিকভাবে থাকবে কিন্তু, এবং ধাতব পরমাণু কর্তৃক ত্যাগকৃত ইলেকট্রনগুলো উক্ত পারমাণবিক শ্বাসের মধ্যবর্তী স্থানে মুক্তভাবে চলাফেরা করে, এবং এই ধরনের ইলেকট্রনকে সঞ্চরণশীল বা ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়। এই যে এগুলো কি লোকাল, লোকাল মানে কি, লোকাল মানে হচ্ছে তুমি যেখানে স্থায়ীভাবে থাকবা। মনে করো তুমি এখন চিকদারে আছো, চিটাগাঙে, তাহলে তোমার এটা তুমি হচ্ছে ওখানে লোকাল, তুমি এখন স্থায়ীভাবে থাকবা, ওখানে তোমার জন্ম, ওখানে তুমি থাকো। বাট এই ইলেকট্রনগুলো কি, এই ইলেকট্রন এখন এখানে দেখতেছো না, পরক্ষণে দেখবে সেখানে চলে আসছে, পরক্ষণে দেখবে সেখানে চলে আসছে, তার মানে সে লোকাল না, সে কেমন, সে ডিলোকাল, সে ডিলোকাল। এবং এই যে ডিলোকালাইজড, এই জন্য তাদেরকে বলা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন। তারা বারবার এখানে ঘোরাফেরা করতে থাকে, তারা একটা জায়গায় স্থির থাকে না, তারা সারা জায়গায় এখানে পুরোপুরি ঘোরাঘুরিতে, এই জন্য আমরা বলি তাদেরকে ডিলোকালাইজড ইলেকট্রন। এই ইলেকট্রনগুলো কোনো নির্দিষ্ট পরমাণুর অধীনে থাকে না, তারা একটা পরমাণুর অধীনে থাকবে না, পুরো ধাতব খণ্ডের সবগুলো ধাতব আয়নের ইলেকট্রন হয়ে যায় তারা। এবং এই জন্য ইলেকট্রন সাগরে পারমাণবিক ধাতব আয়নগুলো স্ফটিকের আকারে সুবিন্যস্ত সজ্জিত থাকে। এখানে এমন এত এত বেশি ইলেকট্রন, এখানে কোটি কোটি তো পরমাণু, এই কোটি কোটি পরমাণু থেকে কোটি কোটি ইলেকট্রন বের হয়, আলটিমেটলি একটা ইলেকট্রনের সাগরে পরিণত হয় এটা। এবং ধাতব স্ফটিকে তোমার দুটো ধাতব আয়নের মধ্যবর্তী স্থানে যখন একটা সঞ্চরণশীল ইলেকট্রন অবস্থান করে, তখন ইলেকট্রনের গতি উভয় ধাতব আয়নে স্থির বৈদ্যুতিক আকর্ষণে আকর্ষিত হয়, কারণে ধাতব আয়ন দুটি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতে পারে না। এটি মূলত ধাতব বন্ধনের মূল কারণ, এবং ধাতু সঞ্চরণশীল এই ইলেকট্রনগুলোই তাপ এবং বিদ্যুৎ পরিবহনের জন্য দায়ী। এখানে আমাদের এগুলোর জন্য মূলত তাপ এবং বিদ্যুতের জন্য দায়ী, এবং এরও অনুরূপে ধাতুর নমনীয়তা, গাছসহ ধাতব উজ্জ্বলতা ধর্ম সঞ্চরণশীল এই ইলেকট্রনের কারণে ঘটে থাকে। তাহলে এই সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য কী কী হয় কিন্তু, সঞ্চরণশীল ইলেকট্রনের জন্য তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে, ধাতু নমনীয় হয়, গাত সহসতা হয়, মানে তুমি ধাতুকে আঘাত করতে পারবা, ধাতু উজ্জ্বল হয়, এগুলো আর কি। ধাতুর পরিবাহিতা দেখাচ্ছে এখানে, এই যে আমরা জানি ধাতুর এই যে ইলেকট্রনগুলো পরিবহন করে, ইলেকট্রনগুলো এই যে ইলেকট্রনগুলো আলটিমেটলি পরিবহন করে এই পাশে আসতে পারে, সেটা ধাতুর মানে পরিবাহী, সুপরিবাহী। তো ধাতুর স্ফটিকে মুক্তভাবে বিচরণশীল ইলেকট্রনগুলো বিদ্যুৎ পরিবহনে কাজ করে থাকে। একটা ধাতব খণ্ডের দুই প্রান্তের ব্যাটারি ধনাত্মক প্রান্ত এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত করলে ইলেকট্রনগুলোর প্রান্তের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হবে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকবে। সঞ্চরণশীল ইলেকট্রন না থাকলে ধাতুর মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতো না। সেমভাবে তাপ পরিবাহিতা আমরা জানি, তাপ মানে কি, এখানে ইলেকট্রন আস্তে আস্তে তোমার কাঁপাকাঁপি শুরু হবে। তো মানে যখন এক ধাতব পাতের এক প্রান্তকে তুমি আগুনে উত্তপ্ত করবা, এই যে অপর প্রান্ত তাড়াতাড়ি গরম হতে শুরু করবে, কারণ কি, যখনই এই পাশে তুমি উত্তপ্ত করবা, ইলেকট্রনগুলো এই পাশে চলে যাবে, তাপ নিয়ে এই পাশে চলে যাবে, ফলে এই পাশেও উত্তপ্ত হয়ে যাবে। এরপরে ধাতুগুলো তাপ পরিবাহিতা প্রদর্শন করে, কারণ সঞ্চয়শীল ইলেকট্রন তাপ প্রদানের সাথে সাথে সঞ্চয়শীল ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করে এবং গতিবেগ বেড়ে যায়। ইলেকট্রনগুলো অধিক তাপমাত্রার প্রান্ত থেকে কম তাপমাত্রার দিকে স্থানান্তরিত হয়, এর ফলে ধাতুতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আমাদের এই যে তাপের সঞ্চালন ঘটে। মানে যখন তুমি এই জায়গায় মনে করো এটা একটা চামচ, এটা একটা চামচ, এই চামচের তুমি এই জায়গায় তাপ দিলা, এই জায়গায় তাপ দিলে এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রনগুলো শক্তি গ্রহণ করবে, শক্তি গ্রহণ করে এগুলো ছুটোছুটি করবে, ছুটোছুটি করে যখন এই পাশে চলে আসবে, তখন এই পাশের অংশটা গরম হয়ে যাবে। এই জন্য তুমি যখন এখানে তাপ দাও, এখানেও আলটিমেটলি তাপটা চলে আসে, এখানেও গরম দেখায়। এটা হচ্ছে আমাদের ওই যে ধাতুর ইলেকট্রনের তাপ পরিবাহিতা। ঠিক আছে, দ্যাটস অল আমাদের ইয়াতে দেখে। তাহলে আমরা কিন্তু অনেক কিছুই বললাম। আয়নিক বন্ধন, ফার্স্ট অফ অল আমরা দেখলাম কিভাবে আমরা যৌগ লিখতে পারি, দেন আমরা দেখলাম কিভাবে বন্ধন ইলেকট্রন লিখবো, আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত কি, তারপর ক্যাটায়ন অ্যানায়ন, তারপর তোমার আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, অষ্টক নিয়ম, দুইয়ের নিয়ম, দেন ধাতব বন্ধনের গুরুত্ব, এবং এগুলো আর কি। তো আশা করছি বোঝা গেছে। ক্লাসটা আবার করবা, আবার করলে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তোমরা অনেক বেশি সিকিউ সলভ করতে হবে, আমি তো বেসিক অংশটা দেখিয়ে দিয়েছি, এবার তোমাকে সিকিউ সলভ করতে হবে। সিকিউ সলভ না করলে তুমি বুঝবে না কীভাবে কী কোয়েশ্চেন আসবে। মনে করো তোমাকে আমাদের কেমিস্ট্রি সিকিউতে তুমি কিন্তু এমন আসবে না যে তোমাকে একদম ডিরেক্ট বলে দিবে এটা মানে এটা এখানে আয়নিক বন্ধন, এখানে সমাজে তোমাকে হিন্টস দিয়ে দিবে, এটা আয়নিক বন্ধন হতে পারে, এটা সমাজী বন্ধন হতে পারে। ঠিক আছে, তো তোমাকে এটা বের করতে হবে, দ্যাটস ওয়াই তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে যে সিকিউ ধরে বিগত বছরের সিকিউগুলো আনসার না দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবে, এমসিকিউ প্র্যাকটিস করবা, বইটা কয়েকবার করে পড়বা, বইয়ের পাতা যদি তোমাদের বই না থাকে, আমি পিডিএফ দিয়ে দিয়েছি, পিডিএফ থেকে ভালোভাবে পড়ে নিবা। ওকে।